আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো এবং একটু আমাদেরকে জানাও যে সাউন্ড, ভিডিও সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া, এর একটু জানাও তো। একটু দ্রুত জয়েন করে ফেলো এবং লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তাসনিম তিশা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। ফারিহা জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নওশিন সুলতানা নোরা, আয়াতুল আদিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া জাহান, তাই নাকি? সমস্যা নেই, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তুমি যদি চাও যে বিগত সালে, মানে বিগত যে লাইভগুলো হয়েছে সেগুলোও করবা, তাহলে তুমি আমাদের পেজের নিচের অংশে চলে যেতে পারো। দেখবা সুন্দর করে এই সব কিছু সাজানো আছে, কেমন? আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? নাহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মারিয়া, এই তো মারিয়া চলে এসেছে। নওশিন, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। নওশিন, তুমি ভালো আছো? তানজিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো আপু, হ্যাঁ? আর লাইভটা নিজ নিজ জায়গা থেকে একটু শেয়ার করে দিতে পারো। ওকে, একটু দ্রুত জয়েন করে ফেলো। ওকে, আচ্ছা, কে কোন ডিপার্টমেন্ট থেকে ক্লাস করতেছো বলো তো? আজকে তোমরা ডিপ্লোমার বেশি না মিডওয়াইফারি বেশি না হইতেছে বিএসসি বেশি, একটু বলো তো। বলো, একটু বলো যে সাজানো কিভাবে পাবো। আচ্ছা ফারিয়া, তুমি একটা কাজ করো, ক্লাস শেষে আমার নক দিও, আমি তোমারে লাইভ যেগুলো হয়েছে সেগুলো দিয়ে দিবি। না সাজানো বলতে, তুমি একটার পর একটা যাবা, দেখবা যে বিভিন্ন টপিকের উপর ক্লাস হয়েছে, বুঝছো? সেগুলো তুমি একটার পর একটা দেখে ক্লাসগুলো শেষ করতে পারো, কেমন? আচ্ছা, দোলা দোলা, সাউন্ডটা একটু বাড়ায় দেন, সাউন্ড বাড়াইতে হবে না? ওকে, আশা করি এবার ঠিক আছে। একটু জানাও তো সাউন্ড এবার ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা এবার একটু জানাও। হ্যাঁ, আয়াতুল আদিবা, তুমি বিএসসি থেকে করতেছো আপু? আচ্ছা, সাউন্ড কম না? আচ্ছা, সাউন্ড যদি কম হয়, আচ্ছা দেখি তো, লাইভ যেগুলো হয়েছে সেগুলো দিয়ে দিবি। না সাজানো বলতে, তুমি একটার পর একটা যাবা, দেখবা যে সাউন্ড ঠিক আছে। সাউন্ড তো ঠিক আছে আশা করি, তাও কি সমস্যা হচ্ছে? জিপিএ কম, বিএসসি দেওয়ার অনেক ইচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। জিপিএ কম হয়েছে তো কি হয়েছে, এখন বেশি করে পড়তে হবে, বেশি করে পড়তে হবে। তোমরা একটু কমেন্ট করতে থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? ওকে, ওকে বাচ্চারা, সাউন্ড কি এখনো কম? সাউন্ড কি এখনো কম শোনা যায় ভাইয়া আপুরা? একটু বলো তো, সাউন্ড শোনা যায় না? ডিপ্লোমা ইন নার্সিং, ওকে। জান্নাতুল ফেরদৌস, আয়েশা নূর, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ডিপ্লোমা, সমস্যা নাই। ডিপ্লোমা, আচ্ছা। ফারিয়া, তুমি যে বিষয়টা বলতেছিলা যে তোমার জিপিএ কম কিন্তু তোমার বিএসসি দেওয়ারই অনেক ইচ্ছা, কোনো সমস্যা নাই। তোমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটু এক্সট্রা পরিশ্রম করে তোমাকে কি করতে হবে, একটু এক্সট্রা নলেজ লাগবে, যেটা আর পাঁচটা স্টুডেন্টের নাই। এই জিনিসটা যদি করতে পারো তাহলে তোমার জিপিএ কোনো বিষয় না, জিপিএ কোনো বিষয় না। ভাইয়া সবাই ডিমোটিভেট করতেছে বিএসসি দেওয়ার জন্য, জিপিএ কমতে। তোমার জিপিএ কম কত? জিপিএ তোমার কত? আচ্ছা, সেকেন্ড টাইমার বলতেছো, সেকেন্ড টাইমারে তো কোনো মার্ক কাটে না। তুমি সেকেন্ড টাইমার কেন, থার্ড টাইমারেও হিসেবেও যদি নার্সিং অ্যাডমিশন টেস্টে যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু মার্ক কাটে না, কেমন? আচ্ছা, লিপি, হ্যাঁ লিপি ডিপ্লোমা নার্সিং, সাবাস, খুব ভালো। আফরিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অজন্ত পাল, ওকে ভাইয়া, সাউন্ড
ঠিক আছে, আচ্ছা সাউন্ড ঠিক আছে, তাহলে তো ভালোই। নুজাইফা, ওকে, অনেকেই তোমরা জয়েন করে ফেলেছো। তো আমরা গতদিন কি নিয়ে আলোচনা করেছিলাম, গতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? ডিপ্লোমার জন্য কি রসায়ন লাগবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে তোমরা বারবার এই আমাকে একই জিনিস কোশ্চিনটা করতেছো, ডিপ্লোমার জন্য ধরো রসায়ন লাগে কিনা। আচ্ছা, রসায়ন জিনিসটা বলতে তোমরা কি বুঝো? রসায়ন একটা পার্ট কিসের, সায়েন্সের, আর সায়েন্স থেকে তোমার 30 মার্ক আসে না? তোমার ডিপ্লোমার জন্য সায়েন্স থেকে যে 30 মার্ক আসে, এই 30 মার্কটা কোথা থেকে আসে? তোমার সায়েন্সের 3টা পার্ট থাকে, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি। অর্থাৎ যদি প্রাণ বিষয়ক বা জীবন বিষয়ক বা মানব সম্বন্ধীয় যে কোশ্চিন গুলো, সেগুলো সব কি বায়োলজি অংশ। আবার ধরো তোমার হইতেছে বিভিন্ন যৌগ, তারপরে হইতেছে বন্ধন, তারপরে হইতেছে এই জাতীয় যত কোশ্চিন আছে সবগুলো কেমিস্ট্রি। তো এই 3টা অংশ মিলাই তো কেমিস্ট্রি, তাই না? সায়েন্স। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টা অংশ মিলেই সায়েন্স না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। গত এক্সামের মার্ক ছিল 63। আরে 44.7 ইনাফ, বুঝছো? 44.7 অনেক ভালো জিপিএ, প্রায় 45-এর কাছাকাছি। কোনো সমস্যা নাই, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, জাস্ট একটু ভালো করে পড়ো। তোমার 63 দেখছো, মার্ক গতবার ছিল 63, এবার তোমাকে আর 15টা মার্ক বেশি পাইতে হবে, বুঝছো? যদি 10 মার্কও বেশি পাও তাও চান্স হয়ে যাবে, আর যদি 15টা মার্ক বেশি পাও তাহলে ঢাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো ফারিয়া? যদি আর 15টা মার্ক বেশি পাও তাহলে ঢাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা হইছে ভাইয়া, বিএসসি তে কত পাইলে চান্স হয়? আচ্ছা শোনো, বিএসসি তে দেখা যাচ্ছে তোমার সব মিলে তোমার এমনি মার্ক যদি 75-এর উপর থাকে তাহলে সেফ জোন, 75-এর উপর যদি থাকে তাহলে সেটা সেফ জোন, বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? আচ্ছা মিম, তোমরা কি এটা ক্লিয়ার হইছো যে রসায়ন থেকে কোশ্চিন আসবে না আসবে না? কারণ সায়েন্সের যে 3টা বিষয়, সায়েন্সের বিষয় মানে 3টে যে ভাগ, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে অংশ থেকে কোশ্চিন আসবে। তাহলে এটা জিজ্ঞাসা করার কোনো কারণ নাই, এটা জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। বিজ্ঞান থেকে 25 মার্ক আসে না? বিজ্ঞান থেকে 25 মার্ক ছিল, কিন্তু গতবার আরো 5 মার্ক বাড়াইছে, বুঝছো? আচ্ছা, এখন কথা হয়েছে ভাই চট্টগ্রাম নার্সিং কলেজে, চট্টগ্রাম নার্সিং কলেজেও এমনই প্রায়, কারণ হইতেছে যে দেশের যে সেরা সেরা নার্সিং কলেজ বলে তার মধ্যে ঢাকা নার্সিং কলেজ আছে, চট্টগ্রাম নার্সিং কলেজ আছে, তারপরে তোমার তাজউদ্দিন আছে, তারপরে শেরেবাংলা আছে, তারপর রাজশাহী নার্সিং কলেজ আছে, বরিশাল আছে, কয়েকটা আছে তার মধ্যে। তো এগুলো টপের মধ্যে, বুঝছো? তো চেষ্টা করবা যে 75-এর উপর মার্ক রাখার। 40 মার্ক আসে, আচ্ছা তামান্না বেগম, ওকে, হয়েছে, ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ রাদিয়া, তোমরা চলে আসো। জিপিএ যদি ভালো থাকে তাও তোমার 72-75 হইলে ঢাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা শোনো, তাহলে আমরা হইতেছে যে ক্লাসে ফিরি। গতদিন আমরা যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো কি তোমাদের মনে আছে? গতদিন আমরা কি সম্পর্কে আলোচনা করছিলাম এটা একটু হালকা একটু আলোচনা করে আজকে আমরা মূল টপিকে প্রবেশ করবো, মানে যতটুকু বাকি ছিল তারপরে অংশ। এবং আজকে একটা নতুন স্লাইড, মানে নতুন অনেক কিছুই দেখাবো, তো তোমরা শুধু দেখতে থাকো। আর এই বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করছি যে তোমরা যারা যারা এখনো বলতেছো ভাই যে সায়েন্সের জন্য যে পড়বো, তো রসায়ন কি লাগবে কিনা, ভাই আমি বারবার ক্লিয়ার করে বলতেছি যে তোমার এই রসায়নটা অবশ্যই লাগবে। কারণ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্ট মিলে তোমার সায়েন্সের কোশ্চিন গুলো হয় 30 মার্ক, প্রত্যেকটাতে 10 10 করে থাকে। ঠিক আছে, তো তুমি যদি রসায়ন না পড়ো তাহলে এই 10 মার্ক কোথা থেকে আসবে? বুঝো না এই বিষয়টা? আচ্ছা, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসো বিএসসি দের ক্ষেত্রে বলি, যারা অনেকে আছো বিএসসি এখানে এবং অনেকে আছে মিডওয়াইফারি। তো তোমাদের জন্য সবার জন্যই ক্লাসটা আমরা এভাবেই সাজিয়েছি, আমরা এই ক্লাস লেকচার গুলো এভাবেই সাজাই যেন সবার টপিক গুলো ক্লিয়ার হয়ে যায়, কেমন? হ্যাঁ বিথি হালদার, আমি ভালো আছি, তুমি ভালো আছো আপু? আর্টস থেকে সায়েন্সের কিছু বুঝি না। আচ্ছা, আমি সহজ করে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ আমি খুব সহজ করে বলার চেষ্টা করতেছি যে কোন জিনিসটা কি, আশা করি বুঝতে পারবা। তুমি সায়েন্সের হও বা না হও তাতে কোনো সমস্যা নাই, ওকে? ভাই আপনার আইডি তো জানি না, মেসেজ দিতে, আচ্ছা। আচ্ছা আইডি, আচ্ছা গ্রুপে তুমি বইলো, বা গ্রুপে আমি অ্যাডমিন আছি, তুমি ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার মেসেজ দিও, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করি, আসো। প্রথমে ক্লাসের প্রথমেই যে জিনিসটা একটু বলতে চাই সেটা গতদিন কি পড়াইছি এ সম্পর্কে। গতদিন কি পড়াইছিলাম? পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলাম। পদার্থের ভর আছে, পদার্থ স্থান দখল করে এবং পদার্থের জড়তা আছে,
ঠিক আছে, পদার্থের ভর আছে, স্থান দখল করে, জড়তা আছে, এই সম্পর্কে কথা বলছিলাম। আর আলোর ক্ষেত্রে বলছিলাম যে এই যে আলো, এটা এক প্রকার শক্তি। কারণ কি, আলোর নির্দিষ্ট ভর নাই, আলো স্থান দখল করে না এবং আলো জড়তা নাই। তাহলে কি আছে, আলো হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তির মধ্যে আর কি কি আছে, তাপ, আলো, বিদ্যুৎ, এগুলো সবই শক্তি। এবং এখান থেকে তোমাদের আমি সলভ করে দেখাইছিলাম, তোমাদের আমি এখান থেকে এমসিইউ সলভ করে দেখাইছিলাম। আজকেও কিন্তু হিউজ পরিমাণ স্লাইড আছে যেগুলো আজকের ক্লাসে শেষ হবে ইনশাল্লাহ, এবং এমসিকিউ আছে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নাই, আজকে একটা সুন্দর ক্লাস হবে আশা করতেছি। আচ্ছা, পদার্থের অবস্থা কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম, আমি জাস্ট একটু ক্লাসটা রিভিউ করতেছি যে গত ক্লাসে আমরা কি কি পড়াইছি, মানে পড়িয়েছি, এবং আজকে কোন কোন জিনিসগুলো পড়াবো। ওকে, তাহলে পদার্থের যে অবস্থা তার মধ্যে আছে কঠিন, বায়বীয় এবং তরল। কঠিন, বায়বীয় এবং তরল। আর এই যে তিনটা অবস্থা, এটা কেন সৃষ্টি হয়, তাপের প্রভাবে। যখন আমরা কঠিন পদার্থকে তাপ দেই, তখন সেটা তরলে রূপান্তর হয়। যখন তরল পদার্থকে তাপ দেই তখন সেটা কিসে রূপান্তর হয়, বাষ্পে রূপান্তর হয়। তো এই যে তরল থেকে বাষ্প, বা বাষ্প যখন ঠান্ডা হইতেছে তখন হইতেছে তরল, তরল যখন আরো ঠান্ডা হইতেছে হইতেছে কঠিন বা হইতেছে বরফ। এই জিনিসগুলো যে হইতেছে, এটার উপর কিসের প্রভাব বিদ্যমান ভাইয়া, তাপের প্রভাব। বুঝছো, যখন তাপ বাড়ে তখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয়, আবার যখন তাপ কমে তখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন হয়। ক্লিয়ার? ওকে, তারপরে 5 মিনিট সময় নিচ্ছি, শুধু জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি, কারণ অনেকেই ছিল যে গত ক্লাসে ছিল না, আজকের এখান থেকে শুরু করবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পদার্থ রূপান্তর, যেটা তোমাকে একটু আগেই বললাম, যে যখন পদার্থ 0 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন দেখো এটা হচ্ছে সলিড বা বরফ, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন এটা গ্যাস থাকে, এবং যখন 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে থাকে তখন সেটা লিকুইড থাকে। যদি পানির ক্ষেত্রে বলি, কিসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপরে যদি বলি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঊর্ধ্বপাতন, তুহিনীভবন, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা হয়েছে। দিয়ে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে, গলনাঙ্ক ফুটতে শুরু করে, স্ফুটনাঙ্ক, যদি কোনো পদার্থকে, কঠিন পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে রূপান্তর হয়, তাহলে ঊর্ধ্বপাতন। আবার যদি ঠান্ডা করলে সরাসরি ধরো কঠিন পদার্থ রূপে পরিবর্তন হয়। যদি কোনো পদার্থ গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করলে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়, তাহলে সেটা তুহিনীভবন। ক্লিয়ার? আচ্ছা, আন্তঃআণবিক, এই যে আন্তঃআণবিক শক্তি, এই টপিক সম্পর্কে বলছিলাম যদি আন্তঃআণবিক শক্তি বেশি হয় তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হয়। ওকে, ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ ভাইয়া, ক্লাস তো স্টার্ট করছি ভাইয়া। হ্যাঁ, তোমরা জাস্ট একটু, আমি আর 5টা মিনিট সময় নিচ্ছি, একটু রিভিউ করে নিচ্ছি, কেমন? তাহলে তোমাদের নিজেরও পড়াগুলো বুঝতে পারবা গত ক্লাসে কি পড়া হয়েছে, এবং যারা কয়েকজন ছিল না তাদের জন্য ক্লাসটা মানে বুঝতে সহজ হবে। বুঝছো, আন্তঃআণবিক শক্তি কম হইলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম হয়। বলছিলাম সলিডের ক্ষেত্রে তোমার আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে, কারণ কি, সলিডের মধ্যে বন্ধনগুলো সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ ভালোবাসা সবচেয়ে বেশি, ভালোবাসা যেখানে সবচেয়ে বেশি সেখান থেকে তোমার একে অপরকে ছুটাইতে বা হইতেছে আলাদা করতে বেশি শক্তির প্রয়োজন হয়। বুঝছো, ধরো কঠিন পদার্থ, এটা যেটা আছে মনে করো গ্যাসীয় পদার্থ, একটু তাপ দিলে আলাদা হয়ে যাচ্ছে। আরেকটা আছে তরল পদার্থ, একটু তাপ দিলেই গ্যাসীয় হয়ে যাচ্ছে। আরেকটা আছে কঠিন পদার্থ, কঠোর ভাবে একে অপরের সাথে আবদ্ধ, একে যদি আলাদা করতে চাও প্রচুর পরিমাণ কি দিতে হইতেছে, শক্তি দিতে হইতেছে। কারণ কি, কারণ এই সলিড পদার্থের মধ্যে তোমার আন্তঃআণবিক শক্তি এটা বেশি, আন্তঃআণবিক শক্তি বেশি হওয়ার কারণে তোমার গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। ক্লিয়ার? আচ্ছা, পদার্থের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছিলাম মিশ্রণ সম্পর্কে। মিশ্রণ একটা আছে সমসত্ব, একটা অসমসত্ব। সমসত্ব ক্ষেত্রে যেটা বলছিলাম, উপাদানগুলোর অনুপাত সমান এবং অস্তিত্ব বোঝা যায় না। এটা দ্বারা কি বলছিলাম, ধরো 1 গ্লাস পানি নিয়ে সেখানে চিনি দিলা বা লবণ দিলা, তারপরে দেখলা যে চিনি আর লবণ সেগুলো একটু পরে যখন নাড়া দিলা তখন আর দেখা যাচ্ছে না, চিনিও দেখা যাচ্ছে না, লবণও দেখা যাচ্ছে না। তখন আমি ক্লিয়ার হইলাম এটা সমসত্ব মিশ্রণ। কিন্তু এই একই জিনিস, একই প্রক্রিয়া তুমি যদি তেলের মধ্যে করো বা পানির সাথে বালির সাথে করো তাহলে দেখবা ভিন্ন। কারণ কি, তুমি 1 বোতল তেল নিয়ে সারাদিন যদি তার মধ্যে পানি দিয়ে নাড়াও, বা 1 বোতল তোমার পানির মধ্যে সারাদিন যদি তেল দিয়ে নাড়াও, একে অপরের সাথে কিন্তু মিশে যাবে না। আবার যদি বালির ক্ষেত্রে লক্ষ্য করো, 1 বোতল পানির মধ্যে যদি বালি দাও, বালি দিয়ে সারাদিন ঝাঁকাও, তাও দেখবা সেটা মিশে যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম সেটা অসমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ ভাইয়া? অসমসত্ব মিশ্রণ। আচ্ছা, এখানে পড়ছিলাম খাঁটি ধাতু, একটা ছিল খাঁটি ধাতুর মধ্যে মৌলিক, একটা যৌগিক। যৌগিক কারণ কি, কারণ সোডিয়াম ক্লোরাইড দুইটা ধাতুর সমন্বয়ে
একটা ধাতু এবং একটা অধাতু সমন্বয়ে গঠিত হয়েছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, দুইটা মিলে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড। দুইটা মৌলিক পদার্থের সাহায্যে তৈরি হয়েছে, তাই সেটা যৌগিক। আর এটা হইতেছে মৌলিক, কারণ কি এটা হইতেছে অক্সিজেন, ঠিক আছে, শুধু অক্সিজেন ছাড়া এই পদার্থে কিছু নাই, সেজন্য এটা মৌলিক। আর ওইটা কি যৌগিক। তারপরে আসি, বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা বলছিলাম 118টি, এর মধ্যে 98টি তোমার প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি ল্যাবরেটরিতে গবেষণা করে বের করা হয়েছে। পদার্থের পরিবর্তনে বলছিলাম ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, যেগুলো তোমার স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায় সেগুলো হইতেছে রাসায়নিক পরিবর্তন। ধরো তুমি একটা খাবার রান্না করলা, প্রথমে ছিল গোস্ত, কিন্তু রান্না করার পরে সেটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আবার ধরো তোমার গ্যাস CH4 মিথেন, মিথেনকে যখন তুমি অক্সিজেনের উপস্থিতিতে দহন করতেছো তখন সেটা কি তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ, ঠিক আছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ যে তৈরি করলো, এখানে কি আর CH4 মিথেন আছে? নাই। তার মানে আমার মেইন যে উপকরণ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা রাসায়নিক পরিবর্তন। কিন্তু ভৌত পরিবর্তন কি, বরফকে তুমি তাপ দিলা, তারপরে কি হলো, তরল হইলো, তরলকে তাপ দিলা, দিন শেষে সেটা বাষ্প, বাষ্পকে ঠান্ডা করলা তরল, তরলকে ঠান্ডা করলা তোমার আবার বরফ। তো এই যে প্রক্রিয়া, দিন শেষে কি সেটা পানি। আবার ধরো একটা বড় গাছকে যখন কাটলা, ছোট ছোট কাঠে রূপান্তর হইলো, আবার কাঠগুলো কি করলা, একসাথে জড়ো করলা, একই জিনিস। অর্থাৎ এখান থেকে আমি বুঝাইলাম যে ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ মেইন যে পদার্থ সেটা সেম থাকে, কিন্তু কেমিক্যাল চেঞ্জে তোমার পদার্থটা চেঞ্জ হয়ে যায়। হইতেছে, বুঝছো? তোমরা কি বুঝছো আমি কি বলতে চাচ্ছি? এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এত দ্রুত বলতেছেন, একটু আস্তে বলেন। ভাইয়া এগুলো গতকালকের পড়া, এখানে আসতে বলার কোনো স্কোপ নাই, কারণ আমাকে আজকের লেকচারও শুরু করতে হবে, কেমন? নুজাইফা, হ্যাঁ, জান্নাত সোহা, 150 মার্কের এক্সাম হয় কিনা? হ্যাঁ ভাইয়া, নার্সিং এ 150 মার্কের এক্সাম হয়। 150 মার্কের এক্সামের মধ্যে 50 মার্ক হচ্ছে জিপিএ, 50 মার্ক হচ্ছে জিপিএ। আর এই জিপিএ আবার দুইটা ভাগ, একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএসসি। তোমার এসএসসি এবং এইচএসসি যে মোট জিপিএ সেটাকে গুণ করবা 5 দিয়ে, যেটা হবে সেটা হচ্ছে তোমার জিপিএ এর এই 50 মার্ক। আর বাকি যে 100 মার্ক সেটা তোমার নার্সিং অ্যাডমিশন টেস্ট যখন দিবা তখন সেটা ইয়ে করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, নার্সিং অ্যাডমিশন টেস্ট এটা হচ্ছে তোমার 100 মার্কের হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি আবার বলে রাখছি যে আজকের ক্লাসটা তোমরা কি করো, প্রতিদিন আসো, দেখো যে ভাইয়া কি পড়াচ্ছে, একটু পরে কিছু স্টুডেন্ট চলে যাও, তুমি যাও, আমার আপত্তি নাই। তবে আমি বলে রাখছি এই স্টুডেন্ট, এই ক্লাসটা সবার জন্য লাগবে, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, কারণ এই টপিকগুলো প্রত্যেকবার আসতেছে, আমি তোমাকে দেখাইতেছি, এই জিনিসগুলো প্রত্যেকবার আসতেছে এবং কি প্রত্যেকবার তোমার হইতেছে এগুলো রিপিট হইতেছে, ক্লিয়ার? আচ্ছা, ওকে স্যার, আমি আর্টস থেকে সায়েন্সের কিছুই বুঝি না। ভাইয়া, রিয়া, তুমি ক্লাসগুলো করতে থাকো, বুঝবা ইনশাল্লাহ। এই তো আমাদের কাঠগোলাপ চলে এসেছে। হ্যাঁ, কাঠগোলাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো তুমি? ওকে, আমি ভালো আছি। আচ্ছা শোনো, তাহলে এ হচ্ছে অবস্থা, আমরা আর কিছু আছে এটা একটু রিভিউ করে আসি। ওকে, পদার্থের গঠন সম্পর্কে বলছিলাম, একটা হচ্ছে পরমাণু, একটা অণু। অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে, অণু তৈরি করে। এবং বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিলেন পরমাণুকে আর ভাগ করা যায় না, পরমাণু হচ্ছে আমাদের অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, পরমাণুকে ভাগ করা যায়। জন ডাল্টন বলেন পরমাণুকে কি করা যায়, ভাগ করা যায়, ঠিক আছে। পরমাণু হচ্ছে বিভাজ্য, কারণ পরমাণুকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখি সেখানে কিছু পরিমাণ পদার্থ থাকে যেগুলো হচ্ছে স্থায়ী, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে স্থায়ী। কিছু পরিমাণ পদার্থ থাকে যেগুলো অস্থায়ী, কেমন? আচ্ছা, এগুলো সম্পর্কে গতদিন কথা বলছিলাম। যৌগের সংকেত, আণবিক সংকেত, এগুলো নিয়েও কথা হয়েছে। যেটা বললাম যে মৌলিক পদার্থ, অস্থায়ীর মধ্যে আছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এগুলো হচ্ছে তোমার অস্থায়ী। আর মৌলিকের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে তোমার মৌলিক পদার্থ। ইলেকট্রন কি আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন কি আবিষ্কার করে? ইলেকট্রন, ঠিক আছে। আর প্রোটন কি আবিষ্কার করে? প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। নিউটন আবিষ্কার করে কই 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 এই তো, নিউটন আবিষ্কার করে চ্যাডউইক, ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমাকে বলো ভাইয়া ক্লিয়ার। এতটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানাও, আমি আজকের টপিক শুরু করবো। এতটুকু যেগুলো ছিল সেগুলো গত দিনের ক্লাস, ওকে? করি নাই তাই বুঝি ভাই, কালকে তো আমরা ক্লাস করি নাই তাই বুঝতে প্রবলেম হচ্ছে, তাই একটু আপনি আস্তে আস্তে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। তোমাকে আমি
এই যে টপিক এতদূর পর্যন্ত কিন্তু ক্লিয়ার করছি, এতদূর পর্যন্তই গতকালকে পড়ানো হয়েছিল। আজকে এরপর থেকে আমরা শুরু করব, কেমন? আজকে এরপর থেকে আমরা শুরু করব। হ্যাঁ এই তো হইছে, হইছে এতটুকু কি হইছে? আচ্ছা, এতটুকু যদি হয় তাহলে আমাকে একটু জানাও। আর তোমরা অনেকেই দেখলাম আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো, দেখে ভালোই লাগলো। এবং তোমরা যদি আরো কেউ চাও তোমাদের মধ্যে যে ভাইয়া কোর্সে ভর্তি হবো, আমাদের কিন্তু পেইড কোর্স আছে, তোমরা সেখানে ভর্তি হইতে পারো। ক্লিয়ার? আচ্ছা। আর ফ্রি ফ্রি ক্লাস যেগুলো সেগুলো চলতে থাকবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তোমাদের যতগুলো ফ্রি ক্লাস দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সমস্যা হচ্ছে কি তোমরা ক্লাস করো, তারপরে আবার ফিডব্যাক জানাও না। যখন কি হয়, ফিডব্যাক জানাও না, তখন আমরা ভাইবানি যে স্টুডেন্ট মনে হয় ক্লাসগুলো চাচ্ছে না। তো তখন আমরা ক্লাস হইতেছে যে টিচাররা মোটিভেশন পায় না, যে এত কষ্ট কষ্ট কইরা নিচ্ছি, ক্লাসগুলো রেডি করতেছি, স্লাইড রেডি করতেছি, ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, তাও যদি তোমাদের মানে একটা কমেন্ট করতে তোমাদের যদি অনেক কষ্ট হয়ে যায় যে ভাইয়া একটা পোস্টে কমেন্ট করব, তাহলে কেমন দেখায়, যদি এমন হয় তাহলে কিভাবে হবে ভাইয়া বলো? ধরো আজকে একটা পোস্ট করলাম যে ক্লাসটা কেমন হয়েছে, বা হচ্ছে যে ক্লাসটা বুঝতে পারছো কিনা, বা নোট যে পোস্ট, অনেকে আছে অনেক ভালো ভালো নোট পোস্ট করো। আমি তো অবাক হয়েছি যে একটা স্টুডেন্ট নাকি ও ক্লাস করে, ক্লাস করার পরে আবার নোট করার জন্য আবার ক্লাসটা দেখে। বুঝতে পারছো কি লেভেলের ডেডিকেশন থাকলে মানুষ এরকম করে ইয়ে করতে পারে? ও বাচ্চাটা ক্লাস করছে অলরেডি। এই যে দেখো, এই তো এটা হইতেছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইল আমানুল্লাহ আমান। তো এখানে দেখো আমি পোস্ট করছিলাম যে তোমার এই বাচ্চাগুলো কি পরিমাণ ডেডিকেটেড, এক একজন নোট করে, নোট করার পরে ক্লাসগুলো আবার দেখে নোট করার জন্য। তো তোমাদের মধ্যে অনেকেই আছে, তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক ডেডিকেটেড, কিন্তু অনেকজন আছে যারা হইতেছে ফাঁকিবাজ, বুঝছো? তো তোমরা যদি সবাই একটু ডেডিকেটেড হও তাহলে আমাদের ক্লাস দিতে কোনো আপত্তি নাই, আমাদের ক্লাস চলবে। কিন্তু যদি এমন হয় যে না, আমরা ক্লাস স্টুডেন্ট কমে যাচ্ছে, বা দেখতেছি যে তোমাদের যে ফিডব্যাক সেটা কমে যাচ্ছে, তাহলে তাহলে আর কি বলবো বলো? এখন তোমরাই বলো কি করব। আচ্ছা, এতটুকু হয়েছে, ক্লিয়ার হয়েছে টপিকটা, গত দিনেরটা। তাহলে আমরা আজকের টপিকটা শুরু করব, আজকের টপিকটা আমরা শুরু করব। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আসো আজকের টপিকটা আমরা শুরু করি। হ্যাঁ, সাবরিনা ফেরদৌস, শুধু তুমি না, অনেকেই ভর্তি হয়েছে দেখলাম। এই যে সুমন গরামি, স্যার দিয়া, সাবরিনা, তারপর আরো অনেকে, আমাকে অনেকজন নক দিছিল ভর্তি হওয়ার জন্য, যে ভাই আবার অনেকে নক দিছিল যে বই পাবো কিনা, অনেক বিষয়ে। তো তোমরা এই সব বিষয়গুলো তোমরা পেজে নক দিতে পারো, বুঝছো? আরে নাহিদ, বাহ, নোট করার জন্য আবার ক্লাস করি, কি পরিমাণ ডেডিকেশন! আসলে লাইভ ক্লাসে তো ধর ধৈর্য ধরে রাখা অনেক কষ্টের, বুঝছো? মানে ধৈর্য ধরে যে তোমরা এগুলো করো সেগুলো আসলে অনেক কষ্টের। ফ্রি ক্লাস কি প্রত্যেক দিন হয়? হ্যাঁ, প্রত্যেক দিন হয়, বুঝছো? ফ্রি ক্লাস আমাদের প্রত্যেক দিন হয়, আমাদের ফ্রি ক্লাস প্রত্যেক দিন হয়ে থাকে, কেমন? তাহলে নাও আসা শুরু করি নাকি? আচ্ছা, রিয়া, তুমি ফাঁকিবাজ। আচ্ছা, আর ফাঁকিবাজি কইরো না, এবার একটু নিয়মিত ক্লাসগুলো কইরো। তোমার যদি মনে হয় যে না আমি নোট পোস্ট করব না, কইরো না ভাই, আমার কোনো যায় আসে না। তোমার যদি মনে হয় আমি কমেন্টও করব না, কইরো না, তুমি সারা লাইভ দেখো। তো এক কথায় তুমি উপকৃত হইলেই আমি ভাইয়া খুশি, আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই। তুমি আমার ক্লাসে একটাও কমেন্ট কইরো না, আমার একটা পোস্টেও রিয়েক্ট দিও না, তুমি নোট পোস্ট কইরো না, তুমি বুঝাইও না যে তুমি আছো, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি উপকৃত হও সেখানে আমি খুশি, বুঝছো? আমার কিছু চাওয়া নাই তোমার কাছ থেকে, তো তুমি যে আমাকে 2 টাকা দিবা, বা হইতেছে যে তুমি আমার পোস্টে কমেন্ট করবা, এই ধারণা আমি রাখি না। তুমি কইরো না, কিন্তু করলে কি হয়, যারা হইতেছে ম্যানেজমেন্ট থাকে তারা বুঝে যে এই টিচারটা ভালো ক্লাস নিচ্ছে, এই টিচারটার ক্লাসের পরিমাণ বাড়ায় দেয়, বা তোমরা এই ক্লাসটা টিচার মানে এই টিচারের ক্লাসগুলো বেশি পরিমাণ পাবা, বা সবার ক্লাস আরেকটু বেশি পরিমাণ, বা হইতেছে টিচার আরেকটু ইফোর্ট দিবে। কিন্তু এটা যদি না করো তাহলে ভাবে যে হয়তো স্টুডেন্টরা সেরকম ইয়ে দিচ্ছে না, ইফোর্ট দিচ্ছে না, তারা ইফোর্ট কমায় দেয়, বুঝছো? এখন এটা তোমাদের উপর, তুমি যদি না দাও আমার পার্সোনালি কোনো ক্ষতি নেই। আচ্ছা, এখন আসো পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার কথায় আসি। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, একটা পরমাণুর, পরমাণু তো বুঝো, পরমাণু হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু, ঠিক আছে? ধরো আমরা সোনার হার ইউজ করি না, তারপরে ধরো আমাদের, আচ্ছা সোনার হার বাদ দিলাম, ধরো আমাদের বাসায় রড আছে না, রড চিনো? লোহা, লোহা, যেটাকে খাঁটি বাংলা ভাষায় রড বলে। তো এই লোহাতে দেখবা ফেরাসের অনেকগুলো অণু, এই তো এটা হচ্ছে ফেরাস, ঠিক আছে? ফেরাসের অনেকগুলো পরমাণু এভাবে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করে?
তোমার এরূপ গঠন তৈরি করে, বুঝছো? তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যুক্ত হয়ে বড় ফেরাসের একটা দণ্ড বা লোহার একটা খণ্ড তৈরি করতেছে, তাহলে কে করতেছে? এই তো পরমাণু। পরমাণু একটার সাথে মিলে, একটার সাথে মিশে, আরেকটার সাথে মিশে আরেকটা, এভাবে বড় একটা স্থান জায়গা জুড়ে কি করতেছে? তোমার এই খণ্ডটা তৈরি করতেছে। তো ক্ষুদ্রতম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের পরমাণু। ক্ষুদ্রতম যে জিনিসটা সেটা কি? পরমাণু। এই পরমাণু একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা মিশে কি তৈরি করে? অণু। কি তৈরি করে? অণু। এখন কথা হচ্ছে, বুঝলাম ভাইয়া পরমাণু বললেন আর অণুর কথা বললেন, এখন বলেন পারমাণবিক সংখ্যাটা কি? এখন আসো পারমাণবিক সংখ্যা কি এটা বুঝি। আমরা বলছি পরমাণু সম্পর্কে, এবং বলছি পরমাণুর মাঝে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস এবং কিছু শক্তিস্তর থাকে যেখানে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলো পরমাণুর মাঝে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কি থাকে জানো? প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। তো এই পজিটিভ আর নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে কি করে? আকর্ষণ করে। সেজন্য এই পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন পরমাণুর চারপাশে ঘুরতে থাকে, বুঝছো? পরমাণুর যে কক্ষপথ আছে সেখানে ঘুরতে থাকে। এখন এই যে প্রোটন সংখ্যা না, পরমাণুতে এই যে প্রোটন সংখ্যা, এটাই তোমার পারমাণবিক সংখ্যা। পরমাণুতে এই যে প্রোটন সংখ্যা, সেটাই হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। ওকে, এখন তাহলে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে পরমাণুর মাঝে অবস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে আমার ভর সংখ্যা। দেখো, ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াস আমার যেটা আছে, কিসে আছে? নিউক্লিয়াসে। এই এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আছে কি? প্রোটন নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে আছে কি? প্রোটন নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনের যোগফলই হচ্ছে তোমার ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাকে আরেকটা জিনিস নিয়ে কথা বলি। মনে করো সোডিয়াম। সোডিয়াম একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। ঠিক আছে? আচ্ছা, এই যে 11, এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা এটাই হইতেছে আমাদের প্রোটন সংখ্যা। এটাই কি? প্রোটন। there is no difference between প্রোটন সংখ্যা এন্ড পারমাণবিক সংখ্যা। দুইটাই একই জিনিস। যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা, যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। আর এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি বললাম বলো তো? ভর সংখ্যা মানে কি বললাম? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা বললাম, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কেমন? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে আমাদের এই ভর সংখ্যা। তাহলে 23, এটা কত? ভর সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 11। তাহলে এখান থেকে আমাকে জানাও তো নিউট্রন সংখ্যা কত? তুমি আমারে বলবা যে ভাইয়া নিউট্রন সংখ্যা কত, এটা একটু বলো। একটু বলো যে ভাইয়া নিউট্রন সংখ্যা কত। কমেন্ট করো দ্রুত। ভাইয়া একটু দ্রুত বলো যে যদি এমন হয় ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে তুমি আমাকে বলো নিউট্রন নিউট্রন সংখ্যা কত, এই জিনিসটা তুমি আমাকে বলো। নিউট্রন সংখ্যাটা আসলে কত হইতেছে এই জিনিসটা তুমি আমাকে বলো। আমি তোমার উত্তরে অপেক্ষায় আছি, বুঝছো? তুমি আমাকে একটু জানাও ভাইয়া দ্রুত। এখান থেকে বলবা নিউট্রন সংখ্যা কত, এখান থেকে বলবা নিউট্রন সংখ্যা কত, এবং আরেকটা জিনিস বলবা এখানে ইলেকট্রন সংখ্যা কত। ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়াম, এই যে সোডিয়াম, সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কত? আরেকটা জিনিস বলবা সোডিয়াম প্লাস, এখানে ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কত এবং সোডিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা কত? তিনটা কোশ্চিন। এক, নিউট্রন সংখ্যা কত? দুই, সোডিয়াম এই যে পরমাণুটা আছে সেখানে ইলেকট্রন সংখ্যা কত? এবং সোডিয়াম প্লাস অর্থাৎ সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন এই জিনিসটাতে ইলেকট্রন সংখ্যা কত? এই তিনটা জিনিস একটু দ্রুত বলো।
বলছো ভাইয়া? বলেছো বলেছো। 12। আচ্ছা, নিউট্রন সংখ্যা 12। এবার বলো সোডিয়াম প্লাস ইলেকট্রন কত, সোডিয়াম প্লাসে কত? হ্যাঁ, সাবাস। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে সোডিয়াম এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। কারণ কি? কারণ এখানে প্রোটন সংখ্যা 11টি। একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ততটি ইলেকট্রন থাকে, কারণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরকে কি করে, নিউট্রাল করে, এবং পরমাণুটা নিউট্রাল অবস্থায় থাকে। সেজন্য যতটি প্রোটন ততটি নিউট্রন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে টুইস্টটা হচ্ছে কি, তোমার পরমাণুতে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়, কিন্তু তোমার প্রোটন সংখ্যা চেঞ্জ হতে পারে না। ধরো এই যে পরমাণু সোডিয়াম, এটা হচ্ছে এখন 11। এই যে পারমাণবিক সংখ্যা এটা কখনোই চেঞ্জ হবে না। এই যে পারমাণবিক সংখ্যা সেটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে তোমার ইলেকট্রন। কেমন? এই জিনিসটা যদি সোডিয়াম প্লাস হয়ে যায়, তখন এখানে যে 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। কিভাবে বুঝতেছি? দেখো 1s2 ইলেকট্রন বিন্যাস করো, 2s2 2p6 3s1। এই যে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান, এই একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দেয়, দেন কি করে, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করে। 8টা ইলেকট্রন যদি শেষ কক্ষপথে পূর্ণ হয় তাহলে পরমাণুটি স্থিতিশীল হয়। সেজন্যই ধাতুগুলো চায় একটা ইলেকট্রন ছেড়ে দিতে। একটা ইলেকট্রন কি করতে? ছেড়ে দিতে। যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সোডিয়াম প্লাস হয়, আর যখন সোডিয়াম প্লাস হয় তখন 11টার জায়গায় ইলেকট্রন হয় 10টা। 11টার জায়গায় ইলেকট্রন হয় 10টা। এতটুকু বুঝছো? তোমরা কি এতটুকু বুঝছো? এতটুকু যদি হয়, এতটুকু যদি বুঝতে পারো তাহলে বলো, আমি পরের টপিকে যাচ্ছি। হয়েছে? আচ্ছা, পারমাণবিক সংখ্যা ইকুয়াল বলছি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তারপরে আসো, এগুলো সম্পর্কে কতদিন বলছি। এবার আসো আইসোটপ সম্পর্কে। এবার আসো যেটা সম্পর্কে কথা হবে সেটা হচ্ছে আইসোটপ সম্পর্কে। কেমন ভাইয়া? এফবিআইডি কি? আচ্ছা, এফবিআইডি লাগবে না? আচ্ছা দেখো, কমেন্ট করলাম আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম কমেন্ট করলাম না, আমানুল্লাহ আমান থেকে, এটাই হচ্ছে আমার এফবিআইডি। যদি কারো প্রয়োজন বোধ করো তাহলে তুমি এখানে ইয়ে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। আর যদি তাও সমস্যা হয় খুঁজে পাইতে, তাহলে এই নাম্বারে ফোন দিতে পারো, বা ফোন দিও না। ফোন দিও না, কারণ ফোন দিলে আমারে পাবা না। 078064001 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ডাব্লিউপি মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এতটুকু ক্লিয়ার করলাম। আর কিভাবে কি করতে পারি, তবে মেসেজ দিও, ফোন দিও না, কারণ কখন কোথায় থাকি ঠিক নাই। এখন আসো, আইসোটপ জিনিসটা কি? আইসোটপ হচ্ছে যে সকল পরমাণুতে তোমার কি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটপ। আসো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। এই যে তিনটা জিনিস লিখলাম, একটা হচ্ছে হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। এই তিনটা জিনিসকে রেফার করে। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে আমাদের প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে টিট্রিয়াম। কেমন? একটা হচ্ছে টিট্রিয়াম। তাহলে দেখো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? তিনটা। হাইড্রোজেনের মেইনলি আইসোটোপ 7টা, কিন্তু প্রকৃতিতে সাধারণভাবে 3টা পাওয়া যায়। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, 3 নাম্বার হচ্ছে টিট্রিয়াম। এখানে দেখো হাইড্রোজেনের প্রত্যেকটা প্রোটন সংখ্যায় কিন্তু 1 1 করে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। কিন্তু এখানে ভর সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করো, হাইড্রোজেনের এখানে ভর সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 2, এখানে ভর সংখ্যা 3। তাহলে আমার সংখ্যার সাথে মিলছে। যে সকল পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যাগুলো একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলে? আইসোটপ বলে। তার মানে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম তারা পরস্পরের আইসোটপ। ক্লিয়ার হইছে? এতটুকু বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলবা যে এই তিনটা পরমাণুতে কোনটায় নিউট্রন সংখ্যা কত?
এটাতে কত, এটাতে কত, এটাতে কত। ঠিক আছে, নিউট্রন সংখ্যা এভাবে তুমি আমাকে বলবা যে তিনটা পরমাণুতে নিউট্রন সংখ্যা কত। প্রোটন সংখ্যার সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে। হ্যাঁ, প্রোটন সংখ্যা সমান। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, যারা যারা বলেছো তারা তারা সঠিক উত্তর দিয়েছো। একটু বলো যে এই জিনিসটা, ওকে তুমি আমাকে একটু বলো এই জিনিসটা। এটা এটা ক্লিয়ার হয়েছে? নাম্বারটা 07806400331 এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ওকে ভাইয়ার নাম্বার এটা। আচ্ছা, এটা যদি হয় নিউটন সংখ্যাটা তোমরা একটু বলো, তাহলে এটা আমরা বুঝলাম আইসোটোপ সম্পর্কে। ওকে, তারপরে যদি টপিক দেখি আইসোবার, যেটা বললাম এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা সমান হবে। ভর সংখ্যা সমান হবে, দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান। যেমন দেখো সোডিয়াম 11-24 এবং ম্যাগনেসিয়াম 12-24, ম্যাগনেসিয়াম 12-24। এখানে দেখো তোমার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, কিন্তু তাদের ভর সংখ্যাগুলো দেখো, তাদের ভর সংখ্যা হচ্ছে দুইটারই 24-24, দুইটারই কি 24-24। তাহলে এই যে দেখতেছি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু তোমার সেম। পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক সংখ্যা হচ্ছে ভিন্ন, কিন্তু ভর সংখ্যা সেম। এই যে ভর সংখ্যা সেটা হচ্ছে আমাদের সেম। যদি এমন হয় দুইটা পরমাণুর মধ্যে ভর সংখ্যা সেম এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাহলে তারা পরস্পরের আইসোবার, তাহলে তারা পরস্পরের আইসোবার। ক্লিয়ার? তাহলে তারা পরস্পরের আইসোবার হয়েছে, এতটুকু হয়েছে। আইসোবার বুঝছো আর আইসোটোপ বুঝছো? আচ্ছা শোনো, হ্যাঁ ঠিক আছে, যারা যে এম এস টিমিম যেটা বলতেছে 1 2 3, না তোমারটা হয়নি, এটা হবে 012, 012, কারণ ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। প্রোটনটার ক্ষেত্রে দেখবা এখানে কোনো নিউট্রন নাই, কারণ তোমার প্রোটন সংখ্যা 1 আছে, নিউট্রন কোনো নাই, তার মানে এটা নিউট্রন সংখ্যা হবে 0। আচ্ছা শোনো, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু জিনিসগুলো খুবই সহজে বলার চেষ্টা করতেছি, বুঝছো? জিনিসগুলো খুবই সহজ করে বলার চেষ্টা করতেছি। এর জন্য কি তোমাদের ইয়ে হইতেছে? আমি কি আরেকটু দ্রুত আগাবো? কারণ এখানে সব কোয়ালিটির স্টুডেন্ট আছো। এখন যদি বলো যে ভাইয়া না আরেকটু দ্রুত পড়ান, তাহলে আমি ওভাবে পড়াচ্ছি। তুমি যদি এভাবে বলো যে না ভাইয়া আরেকটু দ্রুত পড়ান, তাহলে আমি ওইভাবেই পড়াচ্ছি, সমস্যা নেই। তোমরা কি পড়া বুঝতে পারতেছো ভাইয়া? সবকিছু ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আইসোটোন। এখানে কি হবে? নিউট্রন সংখ্যা সমান হবে। আইসোটোন এখানে তোমার নিউট্রন সংখ্যা সমান হবে। দেখো আর্গনের ক্ষেত্রে আর্গন হচ্ছে 18-38, এই যে পরমাণুটা, এবং পটাশিয়াম দেখো 19-39। এখানে নিউট্রন সংখ্যা বলো তো? নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তার মানে 38 - 18 ইকুয়াল কত? 20। 38 - 18 ইকুয়াল 20। এখানে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে 39 - 19 ইকুয়াল 20। তার মানে এই যে নিউট্রন সংখ্যা, এই যে নিউট্রন সংখ্যা, দুইটা সেম না? দুইটা পরমাণু যদি নিউট্রন সংখ্যা সেম হয় তাহলে পরস্পর আইসোটোন বলে। তাদেরকে কি বলে? পরস্পরের আইসোটোন বলে। কোশ্চেন কিভাবে আসবে? যে নিচের কোন দুইটি পরস্পরের আইসোটোন, নিচের কোন দুটি পরস্পরের আইসোটোন, তারপর তোমাকে এটা দিবে আর এটা দিবে। ঠিক আছে, তো এই যে দুইটা মৌল, এটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, আইসোটোন। এই যে দুইটা, এটা হচ্ছে পরস্পরের আইসোটোন। ক্লিয়ার? এতটুকু এতটুকু বুঝছো? এতটুকু কি বুঝছো? তাহলে এই যে মৌল সেটা হচ্ছে পরস্পরের আইসোটোন, কারণ কি তার মধ্যে নিউট্রন সংখ্যা সমান। যেহেতু নিউট্রন সংখ্যা সমান, সেজন্য এটাকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোন। আচ্ছা, যদি বুঝো তাহলে আমি একটু ফাস্ট আগাই। এখন আসো, দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীর জনক এবং পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীকে কি করেছিলেন? ভাগ করেছিলেন। আচ্ছা এবার বলো তো, দিমিত্রি মেন্ডেলিভ যখন পর্যায় সারণীতে পরমাণুগুলোকে সাজান তখন কয়টা মৌল ছিল জানো? তখন পর্যন্ত আবিষ্কৃত মৌল ছিল 63টা। এই 63টা মৌলকে নিয়ে দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীতে এই মৌলগুলোকে সাজান, কিন্তু তিনি দেখেন পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর পর কিছু ঘর ফাঁকা থেকে যায়। সেখান থেকে তিনি মন্তব্য করেন যে পরমাণুর আরো ভবিষ্যতে আরো বিভিন্ন বিভিন্ন পরমাণু আবিষ্কার হবে। বুঝছো? পরবর্তীতে এটা সত্যতা পাওয়া যায়। কারণ কি? কারণ পরবর্তীতে আসলেই অনেকগুলো পরমাণু আবিষ্কার হয়েছিল। ওকে,
আচ্ছা, এই 63টা থেকে বর্তমানে মৌলের সংখ্যা হচ্ছে 118টি। ভবিষ্যতে আরো বাড়তে পারে, ভবিষ্যতে আরো এই মৌলের সংখ্যা বাড়তে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, এটা 100%। এই কোশ্চিনটা অনেক আসে যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীতে কি করা হয়? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করা হয়, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করা হয়। দেন পর্যায় সারণীতে তোমার মৌলগুলোকে কি করা হয়? স্থান দেওয়া হয়। এখন আসো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর যদি বৈশিষ্ট্যের কথা বলো, এখানে 7টি পর্যায়, পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো পড়ার আগে আমরা আসো কিছু কোশ্চেন সলভ করে আসি। আমরা এখন কিছু কোশ্চেন সলভ করে আসবো। ওকে, কোন কোশ্চেনটা সলভ করব? হ্যাঁ বলো, এটা বলো। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলের পদার্থের সংখ্যা কয়টি? এবার এটা বলো, এবার এই জিনিসটা একটু বলো। হ্যাঁ, সাইমা তাবাসসুম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তুমি এতক্ষণ এসেছো? হ্যাঁ সাইমা, হ্যাঁ এই জিনিসটা একটু বলো। 19 নাম্বার কোশ্চিন, কোশ্চিন যখন বলবা তখন বলবা ধরো 19 দিয়ে যদি ক হয় তাহলে লিখবা 19-এর ক, 19 দিয়ে খ হইলে লিখবা 19-এর খ, বা যদি ক খ লিখতে সমস্যা হয় তাহলে লিখবা বি, 19 বি। ঠিক আছে, ধরো 19 সি বা 19 ডি, এভাবে অ্যান্সার দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে এততম কোশ্চিনের এততম অ্যান্সার। এখন যদি শুধু লেখো এ, শুধু লেখো বি, তাহলে কমেন্ট আসতে অনেক সময় লেট হচ্ছে, তখন তো আমি বুঝতে পারতেছি না যে আসলে এটার অ্যান্সারটা কি হবে। হ্যাঁ 19 ডি। ওকে, হ্যাঁ একটু দ্রুত বলো, আমি কমেন্টটা চেক করতেছি। হ্যাঁ, এটা যারা যারা অ্যান্সার দিয়েছো 20টি, আসলে তারা সঠিক উত্তর দিয়েছো। কারণ কি, পর্যায় সারণীতে 98টা যে মৌল আছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, সেটা কি প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। এবং বাকি যে 20টি মৌল আছে সেগুলো হচ্ছে কৃত্রিম, বাকি যে 20টি মৌল সেগুলো হচ্ছে কৃত্রিম। মোট 98 আর 20 যোগ যদি আমরা করি তাহলে হচ্ছে 118। ঠিক আছে, আর এই 118টি মৌল নিয়েই বর্তমানের পর্যায় সারণী গঠিত। 118টি মৌল নিয়ে বর্তমানের পর্যায় সারণী গঠিত। ওকে, আচ্ছা আচ্ছা, এবার বলো তো কোনটি মৌলিক পদার্থ? এবার বলো কোনটি মৌলিক পদার্থ? মৌলিক পদার্থ কোনটি হবে? মৌলিক পদার্থ মানে কি? মৌলিক পদার্থ মানে সেখানে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ থাকবে না। মৌলিক পদার্থ মানে সেটাকে যদি আমি ভাঙি তাহলে শুধু ওই পদার্থই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখন বলো। হ্যাঁ, যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো, ডি যারা বলেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। মিম, সাদিয়া, সোমাইয়া, দোলা, তোমাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। এবার বলো কোনটি মৌলিক পদার্থ? তাসনিম রহমান তাসিন, তাসনিম রহমান তাসিন, আমার কি অবস্থা? আচ্ছা বলো কোনটি মৌলিক পদার্থ? 20 নাম্বার। হ্যাঁ, 20-এর হচ্ছে আমাদের এ, লোহা। কারণ কি, লোহা বা ফেরাস এটা প্রকৃতিতে পরমাণু হিসেবে পাওয়া যায়, কিন্তু ব্রোঞ্জ দেখো, পানি দেখো, পানির ক্ষেত্রে দেখো H2O, এখানে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে কি তৈরি করছে? পানি তৈরি করছে। এখানে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, দুইটা পরমাণু মিলে পানি তৈরি করছে। ইস্পাতের মধ্যেও তোমার লোহা এবং অন্যান্য ধাতুর মিশ্রণ আছে, ব্রোঞ্জের মধ্যেও তামা এবং অন্যান্য ধাতুর মিশ্রণ রয়েছে। সে থেকে আমরা এখানে বলতে পারি যে মৌলিক যে পদার্থ সেটা হচ্ছে আমাদের লোহা। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ তাসিন, আমি ভালো আছি, তুমি ভালো আছো মামা? আচ্ছা, কোনটি মৌলিক পদার্থ নয়? এবার বলো কোনটি মৌলিক পদার্থ নয়। এটা তো বললা যে কোনটি মৌলিক পদার্থ, এবার তুমি বলবা যে কোনটি মৌলিক পদার্থ নয়। রাদিয়া, এখনো যারা বলতেছো লোহা, এখানে তো লোহা অপশনে নাই, এর জন্য বলতেছি তোমরা প্রথমে ইয়াটা লিখবা। ধরো 21 নাম্বার অ্যান্সার করতেছে, লিখবা 21, তারপরে লিখবা এ, না হলে বি, না হলে সি, না হলে ডি, এভাবে। ঠিক আছে, 21-এর এ বি সি না হলে ডি, এভাবে। হ্যাঁ, 21-এর ডি, 21-এর ডি। হ্যাঁ ঠিক, ঠিক আনিকা, তুমি ঠিক বলেছো। তামা নিকেল তোমার ব্রোঞ্জ তৈরি করতেছে। এখানে দেখো ইস্পাত,
ইস্পাত কোনটি মৌলিক পদার্থ না? ইস্পাত। কারণ কি, তোমার ইস্পাত এখানের মধ্যে আছে, কি আছে, তোমার ইস্পাতের মধ্যে লোহা এবং অন্যান্য পদার্থের মিশ্রণ দিয়ে তোমার ইস্পাত গঠন হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি এটা তোমার মৌলিক পদার্থ নয়। আচ্ছা, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? নিচের রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহে মরিচা পড়া। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ায়, এটা হবে বিক্রিয়ায়, বুঝছো? তোমরা এটার অ্যান্সার করো, তোমরা এটার অ্যান্সারটা একটু বলো, আমি ঠিক করে দিচ্ছি। এটা একটু দ্রুত অ্যান্সারটা বলো তোমরা, এটার অ্যান্সারটা কি হবে? যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাকে কি বলে? 23 নাম্বার। এবার আসছে 23 নাম্বার। কই, একটু দ্রুত অ্যান্সার দাও, একটু দ্রুত, একটু দ্রুত অ্যান্সার দাও। এটা হচ্ছে আমাদের পরমাণু, বুঝছো? পরমাণু যেগুলো আছে সেগুলো একে অপরের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং খুব পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে তোমার রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। অণু না, অনেকগুলো পরমাণু মিলে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তোমার অণু তৈরি করতেছে, অণুগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে 23-এর কি হবে? 23-এর হবে পরমাণু। 23-এর অ্যান্সার হবে কি ভাইয়া? পরমাণু। ক্লিয়ার? 23 নাম্বার, এটা হবে পরমাণু। 23-এ যারা সি দিছো তাদের ভুল হয়েছে। 23-এ যারা সি দিছো তাদের ভুল হয়েছে। 23-এর হবে এ, 23-এর হবে এ। হ্যাঁ হ্যাঁ, ফাহিয়া, ইয়াসমিন, খাদিজা। ঠিক আছে ভাইয়া, এবার ঠিক আছে। এবার যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে। এবার যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে, বুঝছো? ভিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি। ভিন্ন অবস্থায় হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত? বলো, হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত? বলো, হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত? হ্যাঁ রাদিয়া, একটু লেটে কমেন্ট আসে আপু, বুঝছো? একটু লেটে কমেন্ট আসে, আসলে সত্যি। এখন বলো 27 নাম্বারটা বলো, এখন 27 নাম্বারটা বলো, এখন 27 নাম্বারটা কি হবে এটা বলো। আজকে ডাকসুর নির্বাচন আছে, বুঝছো? এটা নিয়ে যে কি ক্যাচাল। বলতেছো তোমরা? তোমরা কি এটা বলতেছো ভাইয়া? একটু দ্রুত বলো। তোমরা একটু দ্রুত বলো, আমি দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে দুইটি, যারা যারা দুইটি অ্যান্সার দিছো, হাইড্রোজেন মৌলের অণুতে, হাইড্রোজেন মৌলের অণুর কথা বলছে, বুঝছো? এটা কিন্তু পরমাণুর কথা বলে নাই, এখানে বলছে অণুর কথা। এখানে কিসের কথা বলছে? অণুর কথা। অর্থাৎ যখন অণুর কথা আসবে, যখন এখানে অণুর কথা আসবে তখন এটা হবে দুইটা। কারণ হাইড্রোজেন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করতেছে? হাইড্রোজেন অণু। হাইড্রোজেন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করতেছে। ক্লিয়ার? আজকের ক্লাস 1.5 ঘন্টা হবে, বুঝছো? আজকের ক্লাস 1.5 ঘন্টা হবে, বেশিক্ষণ নিব না, সমস্যা নেই। তোমাদের 2 ঘন্টা আজকে ক্লাস হবে না। আজকে ক্লাস এই যে 49 মানে 50 মিনিট হয়েছে না, আর 40 মিনিট হবে। 50 মিনিট অলরেডি হয়ে গেছে, ডান। আর 40 মিনিট হবে। এখন এতটুকু পর্যন্ত কি তোমরা থাকবা, না আগে শেষ করে দিব? বলো, তোমরা যদি বলো যে না আগে শেষ করে দেন, তাহলে আগে শেষ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, নিচের কোনটি অণু গঠন করে না? বলো, এবার বলো, নিচের কোনটি অণু গঠন করে না? আর কয়েকটা এমসিকিউ সলভ করাবো, তারপরে আমরা আবার লেকচারে ফিরে যাব। আর কয়েকটা এমসিকিউ করানোর পরে আমরা আবার লেকচারে ফিরে যাব, কেমন? এটা কি বেশি লেটে কেমন কমেন্ট আসতেছে? আমি কমেন্ট কিন্তু চেক করতেছি, কিন্তু কেন জানি কমেন্টগুলো একটু পরে পরে আসতেছে, কমেন্টগুলো একটু পরে পরে আসতেছে, বুঝছো?
আচ্ছা, হইছে। আচ্ছা, নিচের কোনটি অনুগঠন করে না? নিচের কোনটি অনুগঠন করে না, এটার অ্যান্সার হচ্ছে ক ও খ। এখন বলি যে কেন ক খ। কেন নিয়ন এবং আর্গন? নিয়ন এটার তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 এবং আর্গন পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে দেখবা 1s2 2s2 2p6 3s 6 7 8 9 10, এখানে 3s আসবে না, বুঝছো? আচ্ছা, তাহলে 3p 2p 6। এখন যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে দেখবা 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে দেখো নিয়নের সর্বশেষ কক্ষপথ মানে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। 2 নম্বর কক্ষপথে এখানে ইলেকট্রন আছে 8টা। এখানে দেখো ইলেকট্রন আছে 8টা, এখানে আছে 2টা, এখানে আছে 6টা, মোট ইলেকট্রন 8টা। এখানে দেখো এখানে আর্গনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 8টা। যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে তারা স্থিতিশীল, বুঝছো? সে সকল মৌলগুলো স্থিতিশীল, আর এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়? কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় জানো? এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এদেরকে নিষ্ক্রিয় মৌল এর জন্যই বলা হয় যে এরা অন্য কোনো পরমাণুর সাথে বিক্রিয়া করে না। অন্য পরমাণুর সাথে বিক্রিয়া করতেছে না, সেজন্য এরা নিষ্ক্রিয় মৌল এবং এদের সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন বিদ্যমান আছে। এর জন্য এরা কি নিষ্ক্রিয় মৌল, আর এর জন্য এরা অণু গঠন করে না। যেহেতু এরা নিষ্ক্রিয়, একটার সাথে আরেকটা কোনো বিক্রিয়া করে না, সেজন্য এরা নিষ্ক্রিয়, বুঝছো? কিন্তু ফ্লোরিন এটা একটা অধাতু। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো ফ্লোরিন 9, তার মানে 1s2 2s2 2p5। এখানে দেখো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। সে চায় আরেকটা ইলেকট্রন কি করতে, গ্রহণ করতে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করে সে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে চায়। এর জন্য সে ফ্লোরিন মাইনাস হয়। ফ্লোরিন মাইনাস হয়, এর জন্য এটা বলা হয় একটা অধাতু। এটা হচ্ছে একটা অধাতু, কারণ কি এই অধাতুটা ইলেকট্রন গ্রহণ করে। এই অধাতুটা ইলেকট্রন গ্রহণ করে। অধাতুটা ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো? ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, লেকচারে এই পর্যায়ে এসে তোমরা আমাকে একটু জানাও তো যে বিএসসির কয়েকজন আছো? এখানে সমস্যাটা হয়েছে কি জানো, যে অনেকে আছো যে তোমরা ইয়ে থেকে করতেছো, ডিপ্লোমা থেকে করতেছো, এবং অনেকে সায়েন্সে ছিল না, সায়েন্সের জিনিসগুলো বুঝতে অনেক কঠিন লাগতেছে। সেজন্য আমি চাচ্ছি যত সহজে বলা যায় এবং আস্তে আস্তে পড়াইতে। এটা করতে যাই কি হইতেছে, তোমাদের যারা বিএসসি ভাই আপুরা আছে তারা অনেকে হইতেছে বিরক্তি ফিল করতে পারে, কারণ ওরা অনেকে বিষয়গুলো জানে, ওরা সায়েন্সে পড়ে আসছে, এইচএসসি তে সায়েন্স ছিল। এখন এর জন্যই আমরা অ্যাডমিশন সেগমেন্টে কি করছি, তোমাদের ক্লাসই ভিন্ন ভিন্ন রাখছি। বিএসসি দের জন্য লেকচার আলাদা, তোমার ইয়ের জন্য ডিপ্লোমাদের জন্য লেকচার আলাদা। এখন লাইভ ক্লাসের ক্ষেত্রে দেখো তোমার এটাও যদি আলাদা আলাদা করে নিতে চাই তাহলে কিন্তু স্টুডেন্ট আরো কমে যাবে। ধরো 20 জন করে 25 জন 30 জন স্টুডেন্ট থাকবে, তো 25 30 জন স্টুডেন্টের জন্য এভাবে পুরো ক্লাস সাজানো এটা কঠিন হয়ে যায়। সেজন্য আমরা চাচ্ছি যে এক ক্লাসের মধ্যেই কিভাবে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আনতে। যেমন ধরো তোমার এই যে আইসোটোন এগুলো থেকে তোমার ধাতু পরে যে টপিকগুলো আছে। আচ্ছা, এটা হয়েছে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমি আবার লেকচারে যাচ্ছি। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আবার লেকচারে ফিরে যাচ্ছি, ঠিক আছে? তো এই টপিকগুলো দেখো, এখান থেকে কিন্তু প্রতিবার কোশ্চেন আসছে, বুঝছো? এইখান থেকে বিএসসিরও কোশ্চেন আসছে, তোমার ডিপ্লোমারও কোশ্চেন আসছে, এবং মিডওয়াইফারিরও কোশ্চেন আসছে। তো সবগুলো গ্রুপের কোশ্চেন আসছে। এখন আমি ক্লাসটা আমি চাইলেই দ্রুতই বলে যেতে পারি, আমি চাইলেই ক্লাসটা হইতেছে যে আরো শর্ট করে আনতে পারি, কিন্তু এটা যখন করতেছি তখন কি হইতেছে, তোমাদের মাঝে কিছু স্টুডেন্ট আছে, ডিপ্লোমার স্টুডেন্ট তোমরা যারা আছো, বলতেছো ভাইয়া বুঝতে পারতেছি না। তো যখন তাদেরকে টার্গেট করতেছি তখন আবার তোমরা চলে যাচ্ছ যারা বিএসসি তে আছো। তো এভাবে যদি চলে যাও, আবার হইতেছে যদি এমন করে বলো, তাহলে কিন্তু জিনিসটা কেমন হচ্ছে বলো তো? তোমরা যদি একটু ধৈর্য সহকারে থাকো, আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে পারি এটা তোমার জন্য লাগবে। তোমার যদি না লাগতো তাহলে আমি তোমাকে বলতাম না, তোমার বলতাম না কখনোই যে থাকো। তোমার এই জিনিসগুলো লাগবে, বুঝছো? আচ্ছা, ডিপ্লোমা দাও না কি দাও তাতে কোনো সমস্যা নেই। আমি শুধু ডিপ্লোমা ইন নার্সিং মনে হচ্ছে।
হ্যাঁ, ডিপ্লোমা নার্সিং অনেকে আছো বিএসসি নার্সিং, কোনো সমস্যা নাই। তবে যেটা বলতে চাচ্ছি যে আপু সবার জন্যই গুরুত্বপূর্ণ, জিনিসটা একটু সুন্দর করে দেখো, বুঝছো? তাই তো দেখতেছি বিএসসি বেশি মনে হচ্ছে। আচ্ছা শোনো, ডিপ্লোমা হও বিএসসি হও আমার কোনো সমস্যা নাই, আমি এভাবেই দিচ্ছি তো। এই যে রিয়া বারবার কমেন্ট করতেছো যে ভাইয়া বুঝতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি যত সুন্দরভাবে বলা যায় আমি চেষ্টা করতেছি জিনিসগুলো যত সুন্দরভাবে বলা যায় সেভাবে বলার। কারণ একটা তোমার স্লাইড রেডি করে সেখানে ক্লাস নিতে অনেক সময় লাগে, বুঝছো? সেজন্য আমরা একসাথে ক্লাসগুলো রাখতেছি যেন তোমরা সবাই একসাথে করতে পারো। এখন যদি এমন করো যে তোমরা ক্লাস করতেছো মাঝখানে চলে যাচ্ছ, তাহলে এটা কি হবে? আচ্ছা এবার আসো, গ্রুপ এক পর্যায় সারণীতে তোমার যেটা দেখলাম যে পর্যায় সারণীতে কি কি দেখছি ভাইয়া? আজকে এত ফোন আসতেছে কেন আমার? আচ্ছা, পর্যায় সারণীতে যেটা দেখছি সেটা হচ্ছে আমার 18টি গ্রুপ বিদ্যমান এবং 12টি 60টি পর্যায়, 60টি পর্যায়। পর্যায় মানে যেগুলো এইভাবে থাকে সেগুলো হচ্ছে পর্যায়, এই যে পর্যায় সেগুলো হচ্ছে 60টা থাকে, এবং এইভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে গ্রুপ। এই গ্রুপগুলো 18টি থাকে। 1 নম্বর গ্রুপ যেটা সেটা হচ্ছে আমাদের ধাতু, বুঝছো? আসো ইয়ার থেকে বুঝাই, এখান থেকে বুঝাই। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমাদের পর্যায়। তাহলে পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। এবং গ্রুপ কয়টা? এভাবে যদি নির্ণয় করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে 18টা হচ্ছে গ্রুপ, 18টা হচ্ছে আমাদের কি? গ্রুপ, বুঝছো? তাহলে পর্যায় সারণীতে আমাদের 7টা পর্যায় এবং 18টা গ্রুপ। এর মধ্যে যে 1 নম্বর পর্যায়, 1 নম্বর পর্যায়ে কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো আছে সেগুলো তোমার কি? ক্ষার ধাতু। সেগুলো কি? ক্ষার ধাতু। কারণ কি এগুলোকে কেন ক্ষার ধাতু বলা হচ্ছে? কারণ এই সকল ধাতু, ধরো সোডিয়াম পানির সাথে ধরো বিক্রিয়া দাও, তারপর এটা তৈরি করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম, এই তো এই যে পটাশিয়াম, এই পটাশিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া দাও তাহলে এটা তৈরি করতেছে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, এই হাইড্রোক্সাইড যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের ক্ষার। সেটা কি? ক্ষার। যেহেতু এটা ক্ষার তৈরি করতেছে তাহলে এই সকল ধাতুকে বলবো আমরা কি ধাতু? ক্ষার ধাতু, বুঝছো? আচ্ছা, তাহলে এই 2 নম্বর গ্রুপের মৌলগুলো কি? ম্যাগনেসিয়ামকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া দাও তাহলে এটা তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কেমন? তাহলে এটাও একটা ক্ষার ধাতু, কিন্তু এগুলো মাটিতে বেশি পাওয়া যায়। 2 নং গ্রুপের মৌল যেগুলো, যেগুলো 2 নং গ্রুপের মৌল সেগুলো মাটিতে বেশি পাওয়া যায়, সেজন্য এগুলোকে বলে মৃৎ ক্ষার। এবং যেগুলো 1 নং গ্রুপের মৌল সেগুলোকে বলে ক্ষার ধাতু। তাহলে কোশ্চেন যদি আসে পটাশিয়ামকে কি বলে, তাহলে ক্ষার ধাতু। সোডিয়ামকে কি বলে? ক্ষার ধাতু। ম্যাগনেসিয়ামকে বলে মৃৎ ক্ষার ধাতু। কারণ কি? ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে বিদ্যমান, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপে বিদ্যমান, বুঝছো? যে হাড় ক্ষয়ে যায় না, হাড় যদি ক্ষয়ে যায় ডক্টর কি বলে? ক্যালসিয়াম খাইতে। তো এই হচ্ছে আমাদের সেই ক্যালসিয়াম, বুঝছো? আচ্ছা, আর এই পর্যায় সারণীর শেষের দিকে যেগুলো আছে 18 নম্বর গ্রুপের মৌল, সেগুলোতে দেখাইলাম নিষ্ক্রিয়। এগুলোর মধ্যে কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এই যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আমার নিষ্ক্রিয় মৌল। কারণ কি? এগুলো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এগুলো কোনো জিনিসের সাথে বিক্রিয়া করে না এবং এগুলো স্থিতিশীল অবস্থায় থাকে, সেজন্য এটা হচ্ছে নিষ্ক্রিয়। এবং তার আগে যেটা থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, এগুলো হচ্ছে অধাতু। হ্যালোজেন মৌল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অধাতু। ওকে, আচ্ছা এটা যদি হয়ে থাকে তারপরে আসো এখানে আবার। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই জিনিসগুলো মনে রাখার জন্য এটা হচ্ছে নেমোনিক। যেমন দেখো, হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হতে হিলিয়াম, লতে লিথিয়াম, নতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, ছেঁচেতে সিজিয়াম, আর ফেলবেতে ফ্রান্সিয়াম। তো যেভাবে মনে রাখতে পারো তোমরা, যেভাবে মনে রাখতে পারো কোনো সমস্যা নাই, শুধু মনে রাখতে হবে। দিন শেষে একটু মনে রাখার চেষ্টা করবা যে এই মৌলগুলো তোমার কি 1 নম্বর গ্রুপে থাকে এবং এগুলো হচ্ছে ক্ষার ধাতু। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন এবং গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 16 চ্যালকোজেন, গ্রুপ 17 হ্যালোজেন। কেমন? আচ্ছা,
হয়েছে এতটুকু? এতটুকু হয়েছে? আচ্ছা, এতটুকু যদি হয় তারপরে 2 নম্বর গ্রুপ, এটা কি কি বললাম বলতো? 2 নম্বর গ্রুপ হচ্ছে মৃৎক্ষার। 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এগুলোর মধ্যে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন কথা হচ্ছে এই পরেরগুলো যদি মুখস্থ করতে কষ্ট হয়ে যায়, মনে যদি না থাকে, তাহলে উপরেগুলো মনে রাখবা। ধরো পরেরগুলো যদি মুখস্থ করতে কষ্ট হয়ে যায়, তাহলে উপরে যেগুলো, যে মৌলগুলো আছে, উপরে যেগুলো আছে সেগুলো মনে রাখবা। কেমন? এই যে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই জিনিস কয়েকটা মনে রাখবা, ঠিক আছে? উপরে যেগুলো আছে এগুলো একটু মনে রাখবা। তাহলে বাদলের মনের কল্পনায় শুধু রবির রাজত্ব, যেভাবেই হোক এটা যে নেমোনিক দিয়ে মনে রাখো, জাস্ট একটু মনে রাখবা। গ্রুপ 13 এটা এটা মনে না রাখলেও চলবে। গ্রুপ 14 এগুলো লাগবে না। গ্রুপ 14 মৌল এগুলো লাগবে না। গ্রুপ 15 এগুলো লাগবে না। আচ্ছা, গ্রুপ 17, গ্রুপ 17 মৌল এটা মনে রাখবা, হ্যালোজেন। গ্রুপ 17 মৌলকে বলা হয় হ্যালোজেন। এই সকল মৌলগুলো হচ্ছে হ্যালোজেন, এগুলো লাগবে। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাইন, টেনেসাইন। ঠিক আছে? হ্যাঁ, যেভাবেই তুমি ফাহিয়া যেভাবে মনে রাখতে পারবা রাখো, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে মনে রাখতে পারবা সেভাবেই রাখো। আচ্ছা, পিডিএফ লাগবে? আচ্ছা, পিডিএফটা আজকের ক্লাসে আমি যাও পুরো পিডিএফটা দিয়ে দিবনি। পুরা পিডিএফটা আজকের ক্লাসে দিয়ে দিবনি, কালকের এবং আজকে দুইটা একসাথে করে দিয়ে দিবনি। কিন্তু এখানে যে ইয়া আছে বুঝছো, অনেকগুলো এমসিকিউ, এখানে প্রায় 150টা এমসিকিউ আছে। এখন দেখি কত দূর শেষ করা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 18। এটা হচ্ছে গ্রুপ 18, যেখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, এই যে মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, এগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল, বুঝছো? আচ্ছা, ক্ষার ধাতু গ্রুপ 1, এটা হচ্ছে ক্ষার ধাতু। এগুলো সম্পর্কে কথা বলছি। পানির সাথে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে। পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে, এই জন্য এটাকে বলা হয় ক্ষার ধাতু। যেমন লিথিয়ামকে পানির সাথে বিক্রিয়া দাও, এটা হবে লিথিয়াম হাইড্রক্সাইড। লিথিয়াম হাইড্রক্সাইড। সোডিয়ামকে পানির সাথে বিক্রিয়া দাও, এটা হবে সোডিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়ামকে বিক্রিয়া দাও, এটা হবে পটাশিয়াম হাইড্রক্সাইড। রুবিডিয়ামকে দিলে রুবিডিয়াম হাইড্রক্সাইড, সিজিয়ামকে দিলে সিজিয়াম হাইড্রক্সাইড, এবং ফ্রান্সিয়ামকে দিলে ফ্রান্সিয়াম হাইড্রক্সাইড। এই যে সবগুলোর ক্ষেত্রে দেখো ও এইচ আয়ন আছে, সবগুলো মৌলের মধ্যে দেখো ও এইচ ও এইচ ও এইচ আছে না? এর জন্য এটা হচ্ছে ক্ষার। এর জন্য এটা কি? ক্ষার। আর এই সকল মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এই সকল মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? ক্ষার তৈরি করতেছে। বুঝছো? চট্টগ্রামের কেউ আছো? ফাহিয়া খুঁজতেছে তোমাদের। আচ্ছা, পিডিএফ লাগবে, পিডিএফ দিয়ে দিবনি। মৃৎক্ষার, এটা গেল অভিজাত। অভিজাত মানে কম সক্রিয়। ধরো অভিজাত মানে হচ্ছে যেগুলো, যে ধাতুগুলো কম সক্রিয়। যেমন ধরো সোনা। সোনার ক্ষেত্রে যদি লক্ষ্য করো, তাহলে সোনাতে কি মরিচা পড়ে? পড়ে না। সোনা কি খুব সহজে ক্ষয় হয়? হয় না। তাহলে এটা হচ্ছে কম সক্রিয়। সোনা এটা হচ্ছে তোমার কম সক্রিয়, বুঝছো? সোনা এটা হচ্ছে তোমার কম সক্রিয়। হইছে? হ্যাঁ, জান্নাতুল মামা মল্লিক, তুমি চিটাগাং থেকে। ওকে, হইছে? আচ্ছা, এবার তারপরে লক্ষ্য করো। তারপরে আছে তোমার অভিজাত মৌলর কথা বললাম, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি? যে সকল ধাতু দিয়ে তোমার মুদ্রা তৈরি করা হয় সেগুলোকে মুদ্রা ধাতু বলে। যেমন কপার, সিলভার, অরাম বা গোল্ড, এগুলো। ঠিক আছে? তো আগেকার প্রাচীন আমলে কি হইতো? এই সকল ধাতু, যেমন তোমরা ইয়েতে দেখো নাই যে আরবের যে দেশগুলো ছিল সেখানে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। স্বর্ণ মুদ্রা মানে যে সকল মুদ্রাগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হইতো। তো তারা কি করত? এই স্বর্ণ দিয়ে যখন মুদ্রা তৈরি করত, সেখানে কি হইতো? স্বর্ণের যে দাম সেটা বজায় থাকতো। অর্থাৎ এখন কি তোমার টাকা দাম কমে বাড়ে না,
ধরো $1 ইকুয়াল কখনো হয় 110 টাকা, কখনো 120 টাকা, কখনো 125 টাকা। তো এই পরিমাণ কমে বাড়তেছে। কিন্তু যদি স্বর্ণ দিয়ে আমরা এই প্রচলনটা করতাম, জিনিসপত্র কেনা নেওয়া করতাম, কেনা বেচা করতাম, তাহলে এই জিনিসটা হইতো না, বুঝছো? এই জিনিসটা হইতো না। তো এই জিনিসটা কেমন হয়েছে? এই জিনিসটা হচ্ছে অনেক, তোমার হইতেছে ইসলামী স্কলারের গিয়া শুনবা, বা ইউটিউবে অনেক বক্তব্য আছে, বা হইতেছে যে ভিডিও আছে এই সম্পর্কে, যে তোমার এই তো এটা পেট্রো ডলার সম্পর্কে, বা ডলার বা কারা নিয়ন্ত্রণ করতেছে, টাকার মান কেন কমে বাড়ে, এই জিনিসগুলো সম্পর্কে। তো এক কথায় যেটা মনে রাখবা, মুদ্রা ধাতু, এই মুদ্রা ধাতুগুলো কপার, সিলভার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড এই সকল ধাতু থেকে তোমার মুদ্রা তৈরি করা হয়। সেজন্য এগুলোকে কি ধাতু বলে? মুদ্রা ধাতু বলে। আচ্ছা, উজ্জ্বল ধাতু, উজ্জ্বল ধাতু হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো উজ্জ্বল ধাতু এবং নরম ধাতু, এগুলো উজ্জ্বল ধাতু এবং নরম ধাতু। ওকে, ভারী ধাতু গেল, নরম ধাতু পড়লাম। অপধাতু, অপধাতু কি জানো? তোমরা কি জানো অপধাতু কি? যেগুলো কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, সেগুলো হচ্ছে আমাদের অপধাতু। যে সকল মৌলগুলো কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, সেগুলো হচ্ছে আমাদের অপধাতু। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? যে সকল মৌলগুলো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে, সেগুলো হচ্ছে আমাদের অপধাতু। আচ্ছা, চ্যালকোজেন এটা সম্পর্কে বলছি, হ্যালোজেন, গ্রুপ 17 এটা বলছি। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি যে হ্যালোজেন হাইড্রাসিড গুলো শক্তিক্রম, কোন অ্যাসিডটার শক্তি সবচেয়ে বেশি? এটা হচ্ছে HI বা তোমার হাইড্রোজেন আয়োডাইড, বুঝছো? এই যে HI বা হাইড্রোজেন আয়োডাইড, এটার শক্তি সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে আয়োডিন মৌল, সেটা হচ্ছে প্রথমে পর্যায় সারণীর উপর দিকে থাকে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে মৌলগুলো থাকতেছে, এই মৌলগুলোর সবচেয়ে নিচের দিকে থাকতেছে আয়োডিন। নিচের দিকে যখন মৌলটা থাকতেছে, তো এই মৌলটার স্বাভাবিকভাবেই তোমার শক্তি স্তরের সংখ্যা বেশি। কারণ কি? কারণ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে গেলে অটোমেটিকলি একটা করে শক্তি স্তর বাড়ে। একটা পর্যায়ে ধরো 1 নাম্বার পর্যায়ে একটা শক্তি স্তর, 2 নাম্বার পর্যায়ে গেলে 2টা শক্তি স্তর, এভাবে শক্তি স্তর বাড়তেছে না? তো অর্থাৎ নিচে যত যাচ্ছি শক্তি স্তর তত বাড়তেছে। যখন পরমাণুতে শক্তি স্তর যত বাড়তেছে, তখন তার যে মেইন অর্থাৎ নিউক্লিয়াস থেকে তার শেষ কক্ষপথে তোমার দূরত্ব বাড়তেছে। কারণ যত বাড়বে, যত শক্তি স্তর বাড়বে, তত আমার দূরত্ব বাড়বে, যত শক্তি স্তর বাড়বে তত দূরত্ব বাড়বে। অর্থাৎ এই লাস্ট পরমাণুর সাথে তার সংযোগ কম, অর্থাৎ খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, হাইড্রোজেন সেটা কি করতে পারবে? নিতে পারবে। অর্থাৎ এই যে হাইড্রোজেন আয়োডাইড, সেটার কি, সেটার ক্ষেত্রে তোমার তীব্রতা সবচেয়ে বেশি। কারণ কি? যেই যৌগে হাইড্রোজেন আয়ন যত সহজে কি করতে পারবে? বের হয়ে আসতে পারবে, সেটাই সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। ধরো HCl, HCl কেন এত শক্তিশালী জানো? কারণ এখানে হাইড্রোজেন আয়ন দ্রুত পানিতে চলে আসতে পারে, কিন্তু CH3COOH, এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের যে মূল উপাদান, এখানে হাইড্রোজেন আয়ন আসে কিন্তু খুবই অল্প পরিমাণে, এবং আসতে অনেক দেরি করে, লেট করে। কিন্তু CH3COOH এই জিনিসটাও তৈরি হয়, এবং হাইড্রোজেন আয়নও তৈরি হয়, এখানেও হাইড্রোজেন আয়ন তৈরি হয়, কিন্তু এখানে হাইড্রোজেন আয়ন আসে খুব দ্রুত, খুব দ্রুত পানিতে আসে, বুঝছো? এজন্য এটা হচ্ছে শক্তিশালী। HCl এটা হচ্ছে শক্তিশালী, HCl এটা হচ্ছে শক্তিশালী, আর এটাতে আসতে দেরি করে, সেজন্য এটা হচ্ছে দুর্বল, সেজন্য এটা হচ্ছে দুর্বল। আর এটার ক্ষেত্রে এটা দ্রুত আসে, কারণ কি? এই যে সর্বশেষ ইলেকট্রনটা সেটা কম আকর্ষণ বলে আকর্ষিত হয়, সেজন্য খুব সহজেই ইলেকট্রনটা চলে যায়, হাইড্রোজেন আয়ন খুব সহজেই চলে আসে জলীয় দ্রবণে, সেজন্য এটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। কেমন? সবচেয়ে শক্তিশালী। কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে দেখো, এই ফ্লোরিনের ক্ষেত্রে তোমার অণুগুলো খুবই একে অপরের সাথে খুবই তীব্রভাবে কি সংযুক্ত, এবং খুব সহজে হাইড্রোজেন আয়ন এখানে দিতে দিতে দেয় না, বুঝছো? হাইড্রোজেন আয়ন খুব সহজে এখানে আসে না। এর জন্য যখন খুব সহজে আসবে না, দেরি হবে, তখন এটা দুর্বল। দেরি হলে দুর্বল, যদি দেরি হয় তাহলে দেরি হলে দুর্বল, বুঝছো? এখানে দেরি হইতেছে তাই দুর্বল। কেন দেরি হইতেছে? কারণ এখানে বন্ধন অনেক বেশি শক্ত, এবং এদেরকে আলাদা করতে দেরি হইতেছে বা বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, সেজন্য এটা হচ্ছে দুর্বল। আর ওখানে খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আসতেছে, তাই সেটা শক্তিশালী। তাহলে হাইড্রোজেন আয়োডাইড এটা শক্তিশালী, হাইড্রোজেন ফ্লোরাইড এটা দুর্বল। ঠিক আছে?
আফরিন, তুমিও কি আফরিন তুমিও কি রাজশাহীর? এই জানো আমার বাসা কোথায়? আমার বাসা আছে। আচ্ছা, তারপরে আসো। হয়েছে? এতটুকু কি ক্লিয়ার হইছো? এতটুকু কি ক্লিয়ার? এই তোমাদের তানভীর ভাই বলতেছে যে কোর্সের কথা তো আমি বলছি, যারা যারা হইতেছে ভর্তি হইতে চাও তানভীর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করো। এবং তোমাদের এখানে অনেকগুলো লেকচার শিট, তোমার লেকচার শিট বলতে তোমার, আচ্ছা বইয়ের জিনিসটা ক্লিয়ার করি। বই পাবো কি পাবো না, কোর্সে ভর্তি হলে বই পাবো কি পাবো না, এটার অ্যান্সার হইতেছে কোর্সে যদি ভর্তি হও তাহলে তুমি বইয়ের সফট কপি পাবা। আর হার্ড কপি কপি যদি পাইতে চাও, ধরো তুমি চাচ্ছ যে এরকম একটা বই কিনতে, এরকম একটা বই কিনতে, ঠিক আছে, অর্থাৎ হার্ড কপি, এটা বলে হার্ড কপি, তাহলে এইটা তোমাকে আলাদাভাবে কিনতে হবে। আর যদি কোর্সে ভর্তি হও তাহলে এই বইয়েরই পিডিএফ ভার্সন তোমাকে দেওয়া হবে, বুঝছো? এই বইয়েরই পিডিএফ ভার্সন তোমাকে দেওয়া হবে। আচ্ছা, রাজশাহী নওগাঁ জেলা তোমার না? আচ্ছা, ওকে। হ্যাঁ, আর 20 মিনিট, আর 20 মিনিট ক্লাস হবে, তারপরে ক্লাস শেষ। আর 20 মিনিট ক্লাস হবে, তারপরে তোমাদের ক্লাস শেষ। তোমাদের টপিকও প্রায় শেষের দিকে। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বলছি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, অভিজাত গ্যাস এগুলো হচ্ছে বিরল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এখন আসো হিলিয়ামের ব্যবহার। হিলিয়াম কি করে? ডুবুরিদের সিলিন্ডারে 80% হিলিয়াম বিদ্যমান থাকে। ডুবুরিদের সিলিন্ডারে 80% হিলিয়াম কেন বিদ্যমান থাকে? এবং হিলিয়াম গ্যাসটা তোমার বেলুন উড়াইতে সহযোগিতা করে। কারণ কি? হিলিয়াম গ্যাস তোমার হালকা, হিলিয়াম গ্যাস হালকা এবং নিম্ন তাপমাত্রায় থাকে এবং নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টিতে হিলিয়াম গ্যাস সহযোগিতা করে। আচ্ছা, আর্গন গ্যাস কি করে বলো তো? আচ্ছা, তার আগে আসি যে নিয়ন গ্যাস। একটা ইয়ে আছে না, নিয়ন আলো, নিয়ন আলো নাম শুনছো? আচ্ছা, সমস্যা নেই ফাহাদ, এখনই ভর্তি হইতে হবে বিষয়টা এমন না, তুমি ক্লাস করতে থাকো, কয়েকদিন পরে হও, সমস্যা নেই। হ্যাঁ, তাসনিম তিশা, সমস্যা নাই আপু, ক্লাস করতে থাকো আপাতত, আপাতত ক্লাস করতে থাকো। নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, বলা হয়। তোমার বাসা তাসনিম তিশা, বগুড়া জেলা, রাজশাহী বিভাগ, আচ্ছা বুঝছি, সমস্যা নাই। খুব ভালো, খুব ভালো। তারপরে আসো, যে যেখান থেকে ক্লাস করতেছো কোনো সমস্যা নাই। আর্গন হচ্ছে যে বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস এবং বৈদ্যুতিক বাল্বে এটা কি করে? ব্যবহার করা হয়। প্রশ্ন ব্যাংক কিনা লাগবে না ভাই? হ্যাঁ, প্রশ্ন ব্যাংক কিনা লাগবে, প্রশ্ন ব্যাংক কিনা লাগবে, বুঝতেছো ফাহিয়া? যা কিনো না কিনো, তুমি যদি আমার বই নাও কিনো তাও প্রশ্ন ব্যাংক মাস্ট কিনা লাগবে। তুমি যদি হালকিস্টানের বই নাও কিনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন ব্যাংক মাস্ট কিনা লাগবে। কারণ প্রশ্ন ব্যাংক ছাড়া তোমার এগুলোতে কিছুই হবে না, প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে। ক্রিপ্টন এবং জেনন, বৈদ্যুতিক বৈদ্যুতিক গ্যাস বাল্বে এবং ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে। ফটোগ্রাফ আগে হইতেছে ফটোগ্রাফি করা হইতো না, এই ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে তোমার কি ব্যবহার হইতো, কি ব্যবহার করা হইতো জানো? এই জিনিসগুলো ব্যবহার করা হইতো। রেডন, এই তো তোমাদের এই জিনিসটার মাধ্যমে, রেডন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, যেটা হচ্ছে তেজস্ক্রিয় গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং ক্যান্সার কোষ ধ্বংস করতে এই রেডন গ্যাস ব্যবহার করা হয়। ক্যান্সার কোষ ধ্বংস করতে রেডন গ্যাস ব্যবহার করা হয়। এর মাধ্যমে তোমার এই লেকচারের বেসিক শেষ। এই লেকচারে আর কোনো স্লাইড নাই, এই লেকচার স্লাইড নেই। এখন আমরা আসবো, আসো কিছু এমসিকিউ দেখে আসি, আসো এমসিকিউ প্র্যাকটিস করে আসি। এবার আমরা দেখবো এমসিকিউ। হ্যাঁ, এবার এখান থেকে বলো, 32 নম্বর থেকে শুরু করো। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে বলো, দ্রুত করে বলবা, আমি দ্রুত করে এই জিনিসগুলো দেখায় দেখায় যাবো, বুঝছো? কোন প্রশ্ন ব্যাংক কিনবো আমি বলে দিবনি ভাইয়া, আর কয়েকটা দিন যাক। বই নিয়ে, বুঝছো, মার্কেটে অনেক বই কিন্তু কোনো বই ভালো না। কারণ কোন জিনিসগুলো আসবে, অনেকে আছে ভুলে ভরা অনেক বই, আবার অনেক জিনিস আছে যেগুলো এক্সট্রা জিনিসে ভর্তি, যে জিনিসগুলো জীবনে আসবে না ওইগুলো ইনক্লুড করা। তো এই জন্য তোমাদেরকে বলতেছি বইটা একটু পরে কিনো, বইটা একটু পরে কিনো, তাহলে আমরা তোমাদেরকে সব জিনিসগুলো বলে দিতে পারবো, বুঝছো? হ্যাঁ, প্রশ্ন ব্যাংক থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার এটা বলো,
ক্লাসে আসো, বইয়ের টপিক আমি পরে আলোচনা করবো নি, আমি তোমাকে বলে দিব নি, সমস্যা নাই। বই কোনটা কিনবা, কখন কিনবা, কিভাবে কিনবা, কয় টাকা দিয়ে কিনবা, আমি সব বলে দিব নি। আর 15টা মিনিট ক্লাস হবে, আর 15 মিনিট ক্লাস হবে, একটু মনোযোগ দিয়ে তুমি এটা একটু আমাকে দ্রুত বলো, তাহলে আমরা এই জিনিসটা আজকে দ্রুত শেষ করতে পারবো। এই জিনিসটা একটু 15টা মিনিট, 15টা মিনিট একটু ধৈর্য ধরো, একটু দ্রুত বলো। হ্যাঁ, 32-এ পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আর এই দুইটাকে একসাথে বলে ভর সংখ্যা, দুইটাকে একসাথে বলে ভর সংখ্যা। এই ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কেমন? ভর সংখ্যার অপর নাম হচ্ছে আমাদের নিউক্লিয়ন সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ 33 নাম্বার। তোমরা দ্রুত অ্যান্সার দিবা, প্রশ্ন দেখার সাথে সাথে দ্রুত অ্যান্সার করবা, আমি তারপরের কোশ্চিনে চলে যাব। এভাবে আমরা কোশ্চিনগুলো শেষ করি, কারণ এক স্লাইড তো প্রতিদিন পড়ানো যাবে না, বুঝছো না? ভালো লাগবে না। আমি আরো স্লাইড ছিল আজকে, এটা শেষ হয় নাই, সেজন্য আজকে এটা আনছি। আর তোমাদের স্টুডেন্ট কমে গেছে, এজন্য আমি নতুন স্লাইডে আজকে আর ওপেন করব না, আজকে এই স্লাইডটাই শেষ করব। নেক্সট দিন, সামনের দিন থেকে আমরা নতুন স্লাইড নিয়ে পড়াবো, কেমন? আর নতুন দিন চেষ্টা করব, আজকে 2 দিন বায়োলজি কেমিস্ট্রি ক্লাস হয়েছে না, সামনের দিন বায়োলজি ক্লাস নেওয়ার চেষ্টা করব, বুঝছো? বায়োলজি জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চিনও আসে অনেক বেশি। তাহলে বায়োলজি পড়াই কারো কি কোনো আপত্তি আছে? সামনের দিন যদি আমরা বায়োলজি পড়াই, কারো কোনো আপত্তি আছে? একটু বলো তো। হ্যাঁ, 33-এর এ, 33-এর এ অ্যান্সার ঠিক আছে, 33-এর এ অ্যান্সার ঠিক আছে। এখন আমাকে বলো, বায়োলজি যদি পড়াই তাহলে কোনো আপত্তি আছে কিনা? কি পড়তে চাও এটা একটু জানো। বলো বলো বলো। হ্যাঁ, এখন সামনের দিন যদি আমরা বায়োলজিটা নিয়ে আসি, বা হইতেছে যে কোন সাবজেক্ট পড়তে চাও আমারে বলো। আচ্ছা, তাসিম তিশা নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিন বায়োলজি জিনিসটা পড়ানোর চেষ্টা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন তারপরে হইছে হইছে হইছে, হইছে, এটা হইছে, প্রবলেম নাই। মিম, আচ্ছা ঠিক আছে। তারপরে ইলেকট্রন কে আবিষ্কার করে বলো। ইলেকট্রন কে আবিষ্কার করে বলো। ইলেকট্রন, ভাই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যাও, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, যদি শেষ করতে পারো যাও, কথা দিলাম। তাহলে একটু দ্রুত রেসপন্স করো, পিডিএফটা শেষ করি। জিনিসটা শেষ করতে হবে তো আমাকে, নাকি? তাহলে একটু শোনো, এখন থেকে তোমরা একটু দ্রুত রেসপন্স করো, আমি জিনিসটা শেষ করি তাড়াতাড়ি। আচ্ছা, বায়োলজি পড়াবো না, সমস্যা নেই। হ্যাঁ, 24-এ থমসন। কি বললা? হ্যাঁ, থমসন, কারণ জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। স্যার, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, তারপর আসো, নিউট্রন আবিষ্কার করে কে বলো বলো। নিউট্রন আবিষ্কার করে কে? এবার বলো, নিউট্রন আবিষ্কার করে কে, এটা একটু দ্রুত বলো। 35 নাম্বার, 35 নাম্বার। হ্যাঁ, 34-এর ক, জে থমসন। যারা যারা বলেছো স্যার জে থমসন, তাদের অ্যান্সার সঠিক হয়েছে। মেঘলা খাতুন। মেঘলা, তুমি কি নতুন? মেঘলা, বাচ্চাটাকে নতুন মনে হচ্ছে। জুলফা, জুলফা তো নতুন মনে হচ্ছে। ফাহি আজকে প্রথম আসছে। আচ্ছা, অনেকে আসছো, আজকে প্রথম আসছো। এখন বলো, নিউটন আবিষ্কার করে কে? এটা হবে চ্যাডউইক। নিউটন আবিষ্কার করে কে? এটা হবে চ্যাডউইক। আচ্ছা, 35-এর খ কেমনে বললাম ভাই? অজন্ত। 35-এর খ না, অজন্ত। 35-এর খ না ভাইয়া, এটা হবে গ বা সি, বুঝছো? এই যে রাদারফোর্ড, এটা কি আবিষ্কার করে জানো? প্রোটন আবিষ্কার করে, প্রোটন আবিষ্কার করে। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে। আর আরেকটা জিনিস আবিষ্কার করে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কে আবিষ্কার করে? রাদারফোর্ড। কেমন? ওকে, কোনটিতে ঋণাত্মক এটা তো বলে দিলাম। পারমাণবিক ভর বা ওজন, পারমাণবিক ভর বা ওজন। এখন বলো যে পারমাণবিক ভর। হ্যাঁ, এই ভর, পারমাণবিক যে ভর, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই ধারণাটা কে দেন বা কে আবিষ্কার করে বলো।
প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা পারমাণবিক ভর, এই ধারণাটা কে দেন বলো? একটু দ্রুত রেসপন্স করো, তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো জিনিসটা, বুঝছো? ওকে। হ্যাঁ রাদিয়া, তোমার কমেন্ট আসতেছে, তোমার কমেন্ট আসতেছে রাদিয়া। 37 নাম্বার বলো। আচ্ছা অজান্তা। আচ্ছা ঠিক আছে অজান্তা। আচ্ছা ঠিক আছে, 37-এর সি, 37 সি। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তারা ঠিক আছে। মায়াপুরী 37-এর ডি বলতেছো, মায়াপুরী। মায়াপুরী 37-এর ডি না, ডি না ভাইয়া, এটা হবে জন ডাল্টন। পারমাণবিক ভর না, তোমরা একটু দ্রুত অ্যান্সার দাও। একটু দ্রুত জানাও। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? এটা হচ্ছে জন ডাল্টন। পারমাণবিক ভর বা পারমাণবিক ভর, এটা হবে জন ডাল্টন। যারা যারা ডি বলেছো, 37-এ যারা ডি বলেছো ডেমোক্রিটাস, তারা কিন্তু ভুল বলেছো। ডি হবে না, এটা হবে সি। এটা হবে সি। কেমন হইছে? এটা হবে সি। আসো, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। কোনটি মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী বলো? এটা নার্সিং পরীক্ষা আসছিল, নার্সিং অ্যাডমিশন টেস্ট আসছিল। নার্সিং অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা এসেছিল। তোমরা একটু দ্রুত জানাও কোন মৌলিক গ্যাসটি ভারী। আচ্ছা অজান্তা, ঠিক আছে। তুমি অজান্তা কেন, তুমি জানতা হইতা, সবকিছু জানতা। মজা করলাম। আসো তারপরে বলো, তারপরে বলো, তাড়াতাড়ি বলো, আর 8 মিনিট ক্লাস হবে, দেন শেষ। হ্যাঁ 39 রেডন। কারণ কি? রেডন পর্যায় সারণীর নিচের দিকে অবস্থান করে। প্রথমে হচ্ছে কি নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, তারপরে রেডন, তারপরে অর্গানিসন। যেহেতু সবচেয়ে নিচের দিকে রেডন, সেজন্য রেডন সবচেয়ে মৌলিক গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী। ওকে। আচ্ছা, এখন সালফিউরিক অ্যাসিড H2SO4। আজকে 50 পর্যন্ত করব, ওকে? 50 নাম্বার পর্যন্ত এমসিকিউ সলভ করব। 50 নাম্বার এমসিকিউ পর্যন্ত এমসিকিউ সলভ করবো, ওকে? 50 করবা না 40 পর্যন্ত রাখবা? সালফিউরিক অ্যাসিডের পরমাণু সংখ্যা কত বলো? সালফিউরিক অ্যাসিডে, এবার বলো সালফিউরিক অ্যাসিডে। কই তোমরা? আমি আছি, আমি আছি, চইলা যায় নাই। 40-এ সি। হ্যাঁ 40-এ সি। কারণ কি? কারণ দেখো H2SO4 এখানে আছে 4টা, এখানে আছে একটা, 5টা, এখানে আছে 2টা, 7টা, মানে 2 1 4, তার মানে হচ্ছে 7। আর এটা হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা। এটা কি পরমাণু সংখ্যা? আচ্ছা এটা হইলে তারপর একটা বলো 41 নাম্বার। ফাহিয়া যাও, আর আর 6 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর বেশি নিব না। হ্যাঁ দ্রুত। আচ্ছা ডাকসু নির্বাচন চলতেছে বাইরে, সেই গরম পরিবেশ, কখনো মারামারি, কখনো টান টান উত্তেজনা, কখনো হইতেছে যে নিউজ কাভারেজ, সেই বাইরে হইতেছে, সেই চলতেছে। দেখতেছো না অনলাইনে কি অবস্থা? হ্যাঁ নাহিদ, আমি তোমার কমেন্ট দেখতেছি।
ডাকসু নির্বাচন আর যে কোনো নির্বাচনে নাটকের শেষ নাই। এই এই কি করছে না করছে, সেই বাইরে অবস্থা ভালোই। ভাইয়া সামনে থেকে করেন। আচ্ছা হ্যাঁ, যাও সইরা গেছি, যাও আমি চলে গেলাম পিছনে। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ মারিয়া, আমি ক্যামেরার পিছনে দাঁড়ায় আছি, দেখতে পাচ্ছ আমাকে? হাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এবার বলো। বাতা দো মুঝে বাতা দো। 41 নাম্বার কি হোগা মুঝে বাতা দো। এটা হবে মৌলের পারমাণবিক ওজন, কারণ মৌলের প্রতীক নির্দেশ করে না পারমাণবিক ওজন। মৌলের প্রতীক একটা অণু সংখ্যা, একটি পরমাণু, এই মৌলের একটি সংক্ষিপ্ত নাম। এগুলো সাধারণত রেফার করে। পটাশিয়াম মৌলের প্রতীক কি? এটা হচ্ছে আমাদের কে। কে দ্বারা বোঝায় আমাদের পটাশিয়াম মৌল। কে দ্বারা কি বোঝায়? পটাশিয়াম মৌল। এখন ভারী পানির সংকেত কি, এটা বলো। খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট অনেক। এখন আমাকে এটা বলো যে ভারী পানির সংকেত কি। ভারী পানির সংকেত তানজিলা বাতা দো, তাড়াতাড়ি বাতা দো মুঝে। 43, 43 বলো দ্রুত দ্রুত। 41 এই পড়া আছে পোলাপান রে, একটু আসো, দ্রুত আসো। কি বললা? 43 বি? না ভাইয়া, এখানে বলছে পানির সংকেত না। যদি বলতো তোমার পানির সংকেত, তাহলে তুমি না বলতা H2O, কিন্তু এখানে তো বলে নাই পানি, এখানে বলছে ভারী পানি। পানি আর ভারী পানি আলাদা, এটা হবে D2O। আর এই যে D2, এটা হচ্ছে ডিউটেরিয়াম। তোমার এই পানিতে গঠিত হয় হাইড্রোজেন দ্বারা, কিন্তু এই যে D2O, D2O মানে হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের সংকেত কি? হাইড্রোজেন 1 2, অর্থাৎ একটু আগে পড়লাম না প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, এখানে যে ডিউটেরিয়াম ছিল ওটার সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন তৈরি হবে D2O বা ডিউটেরিয়াম অক্সাইড। এটা হচ্ছে তোমার ভারী পানি সংকেত। ঠিক আছে, হইছে? হ্যাঁ সামিয়া 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 বলছি, এবার খুশি? আচ্ছা, কালকে এক্সাম হবে? না কালকে এক্সাম বলতে পারছি না, তোমার হইলে জানায় দেওয়া হবে, সমস্যা নেই। তোমার এক্সাম হইলে জানায় দেওয়া হবে, তারপরে আসো। সালফেট, সালফেট একটা কি জানো? সালফেট একটা যৌগ মৌল। সাইট্রিক অ্যাসিডের মৌলিক পদার্থ কোনটি? এটা হচ্ছে হাইড্রোজেন। পারমাণবিক ওজন কোনটি সমান? প্রোটন নিউটনের যোগফল, এটা বলছি। এখন বলো, প্রতিটি ইলেকট্রনের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? তাসনিম তিশা, বলো কতটি থাকে বলো, তাড়াতাড়ি বলো না, বলতেছো না কেন? হ্যাঁ 12%, না সমস্যা নাই, তোমার 12%, আমরা আর 5 মিনিটও নাই, চিন্তা করো না। তানজিলা, শেষ কইরা দিব ভাই, একটু শেষ হয়ে গেছে। 50 পর্যন্ত করাবো, দেন শেষ কইরা দিব। দেখো 2n², প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে 2n²। তার মানে 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × 1² মানে 2টা। 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × 2² মানে কয়টা? 8টা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টা। 3² 3² 9, 9 দুগুণে 18। আচ্ছা, 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × 4² = 32। তার মানে 4 কি স্কয়ার করলে হয় 4 4 16, 16 দুগুণে 32। তার মানে এখানে যারা আছে প্রতিটি ইলেকট্রনিক কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত? ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n²। কোন পরমাণু চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? এটা আমি অলরেডি বলেছি। 4 নাম্বার কক্ষপথে 2n² দিয়ে হিসাব করো। 2, এটা সূত্রের 2। 4 নাম্বার কক্ষপথ, এর জন্য 4²। 2 × 4² মানে 16, আর 2 × 16 মানে হইতেছে আমাদের 32। তার মানে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে 32টি। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয় কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে সে মৌলের, তার পরমাণুতে কোন মৌলের পারমাণবিক সংখ্যা সে মৌলের প্রোটন সংখ্যা, এটা তারপর নিউটন সংখ্যা হবে না। নিউটন সংখ্যা এটা হবে না, এটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা আর কিভাবে তোমাদের বলবো? মুছে দিলে তো বুঝবা নাকি? তাহলে মুছে দেই।
কি রে ভাই, হ্যাঁ মনে করি এটা অপশনে নাই। হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা তারপরে আয়, ক্লাস শেষ, কার চার্জ নাই, কার কি হয়েছে এবার বল। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। ঠিক আছে, এই তো আমাদের ডান। হ্যাঁ এবার খুশি, খুব খুশি এবার, শেষ নে। তোমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ যাও 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 যাও, কার কার ফোনে চার্জ নাই তাড়াতাড়ি যাও। আরে যা না, এখনো পোলাপান পয়সা আছে, একটু বলতেছি তাড়াতাড়ি শেষ করতেছি, তাও কয় যে ভাইয়া ফোন চার্জ নয়, কখন শেষ হবে, একটু শেষ করেন না তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার খুশি? হ্যাঁ হইলে এবার বলো, কোনো কোশ্চিন আছে কিনা বলো, আজকে আর পড়াবো না, আজকে আর পড়াবো না, তুমি এবার বলো তোমার কোনো কোশ্চিন আছে কিনা। তোমার কোশ্চিন যদি না থাকে আমি চইলা যাবো। বলতেছি তো বারবার যে আজকে ডাকসু নির্বাচন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন চলতেছে, তাড়াতাড়ি চলে যাইতে হবে। টাটা। ফোনে চার্জ নাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। এই শেষ কইরা দিছি আমি, তুমি যাও, পালাও পালাও তাড়াতাড়ি পালাও। হ্যাঁ আলবিদা আলবিদা। এই সুলতানা, যাও তাড়াতাড়ি, শেষ কইরা দিছি না। হুম। ফাহাদ, হ্যাঁ আফরিন, হ্যাঁ যা চার্জে দে যা। আফরিন তাড়াতাড়ি যা মামা, চার্জে দে, 3% চার্জ বেচারার, তাড়াতাড়ি। কেউ যদি ডিপ্লোমার পর বিএসসি করতে চায়, ডিপ্লোমার পর বিএসসি করতে চাইলে তোমার 2 বছর পোস্ট বেসিক করতে হয়, তাহলে তোমরা সমমান, বুঝছো? তোমার ডিপ্লোমার পর যদি কেউ বিএসসি করতে চায় তাহলে 2টা বছর পোস্ট বেসিক করা লাগে, তাহলে হয়। আচ্ছা 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 মারিয়া, তাই? আচ্ছা ঠিক আছে, হইছে, টাটা, খাতাম, টাটা বাই বাই গায়া। হ্যাঁ এমা যাই না, এতক্ষণ হইতেছে পোলাপানের চার্জ ছিল ছিল না, এখন বলতেছে যাইতে, পোলাপান কই না, আপনি জন না হলে যাবো না, আসছে। থাকো, গেলাম, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ। ভালো থাকো, পড়াশোনা করো ঠিক মতো। ক্লাস শেষ করেন, শেষ তো, যাও। ছাইড়া দিছি আমি, দেখো কেউ যায় না, একটু আগে চার্জ নাই, আবার ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ। 73 আসে এখনো। হ্যাঁ আসলে ইয়াতে ইয়াতে বুঝছো, ডাকসু নির্বাচন হইতেছে যে, রাবিয়া যেটা বলতেছো, রাবিতুন রিয়া, আসলে ঠিক বুঝছো। আচ্ছা যাই হোক, তোমাদের পিডিএফ লাগবে না? কার কার পিডিএফ লাগবে? তোমাদের কার কার পিডিএফ লাগবে বলো তো। এখন পিডিএফটা আমাকে তৈরি করতে কি করতে হবে জানো? পিডিএফটা তোমার জন্য তৈরি করতে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো জিনিস এখন সিলেক্ট করতে হবে আমাকে, একটা একটা করে। আসো পিডিএফটা তৈরি করি, কারণ তোমার তো আবার পিডিএফ লাগবে আজকের ক্লাসের। এই ক্লাস শেষ, তোমরা যারা যারা ইচ্ছা চলে যাও, আমি তোমাদের জন্য এখন পিডিএফ রেডি করব। এখন তোমাদের জন্য পিডিএফটা রেডি করতেছি, থাক হাত দিয়ে করি। আর কি কোনো কোশ্চিন আছে? আর কোনো কোশ্চিন থাকলে তোমরা বলতে পারো, যদি আর কোনো কোশ্চিন থাকে তাহলে বলো, ক্লাস কিন্তু শেষ। আচ্ছা তোমরা বলো তো, লাফিং গ্যাসের সংকেত কি? বলো তাড়াতাড়ি বলো, লাফিং গ্যাসের সংকেত কি? এটা একটু দ্রুত জানাও, আমি পিডিএফ তৈরি করতে করতে।
আজকের ক্লাস অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সাবরিনা ফেরদৌস। পিডিএফ লাগবে? হ্যাঁ, আমি পিডিএফটাই তৈরি করতেছি। হ্যাঁ অজন্ত, আচ্ছা আবার করাবনি। পিডিএফ লাগবে না? আচ্ছা পিডিএফটাই করতেছি। হ্যাঁ আসলে কেউ যায় না। আচ্ছা এই যে পিডিএফ লাগবে না তোমাদের, এই পিডিএফটা এখন করতেছি। এখন এই পিডিএফটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমার কি করতে হবে জানো? এটা ডাউনলোড করতে হবে, তারপর ইমেলে পাঠাইতে হবে, তারপর আমার থেকে ডাউনলোড করতে হবে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে, তারপরে তোমার গ্রুপে দিতে হবে। ওকে, তোমরা যারা যারা চলে যাইতে চাচ্ছ যাও, এখনো পোলাপান আছে। কেন আছে আমি তাই তো বুঝছি না। আমি বলছিলাম লাফিং গ্যাসের সংকেত কি, তাহলে বলো। ভাইয়া অজান্তা অজান্তা। হ্যাঁ অজান্তা অজান্তা অজান্তা, নাও হয়েছে। আচ্ছা তোমার নাম মুখস্থ করবো বাসায় গিয়ে। অজান্তা অজান্তা অজান্তা। হয়েছে? খুশি এবার? কইলাম যে আমারে বলো লাফিং গ্যাসের সংকেত N2O, তার বেলায় নাই। আইসে ভাইয়া পিডিএফ লাগবে, পিডিএফ লাগবে। বলো দুধে কোন অ্যাসিড থাকে বলো। তাহলে বলো তুমি যে দুধে কোন অ্যাসিড থাকে। তাড়াতাড়ি বলো তাইলে, দুধে কোন অ্যাসিড থাকে। আচ্ছা এবারে এটা হয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, কিরে ভাই গেল কই? এরকম করলে হয়? চলো তো উপরে, চলো তো। হ্যাঁ আসছো, ওকে। এবার এক্সপোর্ট হও পিডিএফ। পিডিএফ সেভ। হ্যাঁ দুধে ল্যাকটিক অ্যাসিড, সাবাস দুধে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ সুমাইয়া পিডিএফ লাগবে তো, পিডিএফ সেভ হইতাছে। পিডিএফ লাগবে, পিডিএফ সেভ হইতাছে। দিয়ে দিব ইনশাল্লাহ দ্রুত। তোমরা যারা যারা আছো সব কি গ্রুপে অ্যাড আছো না? গ্রুপে যদি অ্যাড থাকো তাহলে হইতেছে যে দ্রুতই দিয়ে দিব। সাদিক হাসান নাসিম, সাদিক, বাহ থ্যাংক ইউ ভাইয়া। পিডিএফ লাগবে না? তোমাদের কি আর কোনো কিছু জানার আছে? জানার থাকলে বলতে পারো। নেক্সট ক্লাস কবে হবে তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। যেদিন গ্রুপে জানিয়ে দেওয়া হবে সেদিন তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। নিয়ারিং কমপ্লিশন, এতক্ষণ লাগে? টাটা তাসনিম, তিশা, সাদিক, সুমাইয়া, টাটা টাটা, আল্লাহ হাফেজ। আমি তোমাকে ইয়েতে গ্রুপে দিলে হবে না? গ্রুপে দিব নাকি কোথায় দিব বলো? যাদের পার্সোনাল লাগবে, যারা গ্রুপে নাই তারা একটু দ্রুত জয়েন হয়ে যাবে, আর যারা গ্রুপে জয়েন হও না এখনো তারা আমাকে মেসেজ দিও, আমি জয়েন করাই দিবনি। ওকে, আমাকে মেসেজ দিও, আমি জয়েন করাই দিবনি, সমস্যা নাই। এখন যদি বলো যে আপনার মেসেজ দিব কিভাবে, তাহলে তো নাম্বার তো দিছি।
ভাই আমাদের পরীক্ষা কবে হবে? তোমাদের পরীক্ষা 8 মাস পরে। তোমাদের পরীক্ষা সামনে। কি হইলো? কি হইলো তো কিছুই বুঝলাম না। আচ্ছা, হোক না হোক আরেকবার কইরা রাখি, কারণ বেশিক্ষণ ক্লাস নিয়ে তো। আচ্ছা ক্লাস নিবো, কিন্তু স্টুডেন্ট না থাকলে কিভাবে নিব? স্টুডেন্ট আজকে, আজকে সমস্যা কি জানো, লেকচার নিয়ে আসছি, এখন কিছু বিএসসি দেখছে যে সহজ জিনিস পড়াইতেছি, বিএসসি চলে গেছে। আবার হইতেছে যে ডিপ্লোমা দেখতেছে যে এর মধ্যে কিছু ডিপ্লোমার বিএসসি এর টপিক আছে, তোমার ডিপ্লোমা চলে গেছে। এইভাবে হয়। সবাই থাকলে তাইলে না হইতেছে ক্লাসটা মজা লাগে। হ্যাঁ, টাটা। অজান্তা, যাও। টাটা। হইছে? নোট রেডি? ওকে। নোট রেডি হইলে আমিও রেডি। ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ, আমি চলে গেলাম। টাটা, আল্লাহ হাফেজ।